আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। যারা আমাদের টার্গেট অ্যাপ্লাস ব্যাচের শিক্ষার্থী রয়েছে, যারা ভর্তি হয়েছে এই ব্যাচে, তোমাদের সবাইকে স্বাগতম। আর যারা ভর্তি হওয়া নাই তোমাদেরও স্বাগতম। সো আমরা আজকে যেটা আলোচনা শুরু করবো, বা আজকে আমরা টার্গেট অ্যাপ্লাস ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। সো তোমাদের কিছু শুরুতে কথাবার্তা বলবো, এরপর আমরা আজকের টপিক আলোচনা করবো। আজকে আমাদের ইকোনমিক্স ফার্স্ট ইয়ারের চ্যাপ্টার 1 আমরা আজকে আলোচনা করবো। সো সবাই যারা যুক্ত আছে সবাই একটু ক্লাসটা শেয়ার মেনশন করে দাও। হ্যাঁ, বন্ধুবান্ধব যারা আছে, যারা কোর্সে ভর্তি হয়ে আছে বা হয় নাই, সবাইকে শেয়ার মেনশন করতে পারো, ঠিক আছে, যাতে সবাই আমাদের সাথে এই ক্লাসে যুক্ত হতে পারে। ঠিক আছে, আমি একটু শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। আমি একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি ক্লাসটা, যাতে অন্যরাও যুক্ত হতে পারে। সবাই একটু চলে আসো। হ্যাঁ, সবাই একটু চলে আসো এবং বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে শেয়ার মেনশন করে দাও, যাতে তারাও আমাদের সাথে এই ক্লাসে যুক্ত হতে পারে। ওকে, সবাই একটু দ্রুত করে ক্লাসে শেয়ার করে দাও। বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে তারাও যেন আমাদের সাথে যুক্ত হতে পারে। সো আজকে আমাদের ইকোনমিক্স টার্গেট অ্যাপ্লাস ব্যাচ এসএসসি 26-এ যারা শিক্ষার্থী আছে, তোমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। সো অনেক কিছু থাকবে ইনশাল্লাহ আজকে ক্লাসে। সো সবাই চলে আসো, দ্রুত করে সবাই চলে আসো। আমাদের সাথে রয়েছে সৈকত আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে এমডি মোবারক আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে আফসানা আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। জিয়াদ আছে, আমাদের সাথে সালাম দিয়েছে। শারমিন আমাদের সাথে সালাম দিয়েছে। আমাদের সাথে আফরিন আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে লামিয়া আছে, লামিয়া সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। মারিয়া আছে, সালাম দিয়েছে। যেই রিন আছে আমাদের সাথে, ওকে ফাইন। একটু সবাই বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও। হ্যাঁ, যতটুকু করা যায়, যতটুকু পারো একটু শেয়ার করে দাও। আমরা একটু ওয়েট করছি বাকিরা জয়েন করার জন্য, কারণ অনেকেই হচ্ছে ক্লাসের জন্য ওয়েট করে আছে, হয়তো জয়েন করছে সবাই। মুন আছে, আমাদের সাথে সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে ইব্রাহিম ইসলাম আছে, সালাম দিয়েছে। সাজ্জাদ মৌ আমাদের সাথে রয়েছে, শেয়ারডান বলছে। তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে সঞ্জিতা মৌ, সাজ্জাদ বলে ফেলছি। তানু রয়েছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রিয়াদ আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে আকাশ। আমাদের সাথে রাশেদ আছে, হ্যালো স্যার, হাউ আর ইউ? আই এম ফাইন। তারপর হচ্ছে তাইফ আহমেদ আছে, সালাম দিয়েছে। প্রমা আছে, পূর্ণা আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। কিম জানাত আছে, ওকে। আকাশ রয়েছে, আকাশ বলছে, আচ্ছা হাত তুলেছে। শিফাত আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমরা একটু ওয়েট করছি 2-1 মিনিট, যদিও আমাদের ক্লাস একটু লেট হয়ে গিয়েছে শুরু করতে, তো এটার জন্য সরি। আমরা শুরু করবো, হ্যাঁ, এখনই। রিয়াদ আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সৌরভ আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রিয়াদ বলছে, স্যার কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। সিফাত সালাম দিয়েছে। কিম জানাত আছে, মেনশন করেছে, থ্যাংক ইউ। সবাই একটু শেয়ার মেনশন করে দাও তো, যারা বন্ধুবান্ধব আছে, যারা এই ক্লাস সম্পর্কে জানা না, তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও। আজকে আমাদের মেইনলি এটা পেইড ব্যাচের ক্লাস, তবে প্রথম ক্লাস হিসেবে আমরা পড়ালেখা পেজে এই ক্লাসটা নিচ্ছি, যেখানে আমাদের এসএসসি 26-এর জন্য একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছু আমরা এই কোর্সে কভার করবো। সো শুরুতে আমি কিছু কথাবার্তা বলি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা। এসএসসি যারা 26-এর শিক্ষার্থী আছো, তোমরা যারা এই কোর্সে তোমরা মন স্থির করেছো যে এই কোর্সটা করে আমি এসএসসিতে ইকোনমিক্সে একটা ভালো মার্কস তুলে আনবো, সো তোমাদেরকে আমি বলবো যে ভালো মার্কস তোলার জন্য তোমাদেরকে অবশ্যই পরিশ্রমী হইতে হবে। তোমরা যদি পরিশ্রমী না হও, তাহলে কখনোই তোমরা এটা পারবে না। কোর্স তুমি আমার মতো আরও 1000টা কোর্স কিনো, এই কোর্সের মতো আরও 1000টা কোর্স কিনো, কোনো কাজ আসবে না যদি তুমি পড়াশোনা না করো। এই কোর্সে অনেক ক্লাস হবে, প্রায় 80টার উপরে ক্লাস হবে। আমি লাইভ ক্লাস নেব সবগুলো, এবং রেকর্ডের ক্লাসও তোমরা পেয়ে যাবা। তো এই যে লাইভ ক্লাস, এই যে 80টা প্লাস আমি ক্লাস নেব, এগুলো ধৈর্য থাকতে হবে। 80 ঘন্টা প্লাস আমি ক্লাস নেব মনে করো, তাহলে এগুলো ধৈর্য না থাকলে তুমি কখনোই তোমার দ্বারা পসিবল হবে না। তো সেই জন্য তোমাকে যে আমি কিছু কথা বলছি শোনো। এই ব্যাচে যে ক্লাসগুলো হবে তোমাদের সাধারণত শনি সম্বুধ, তোমাদের শিডিউল হচ্ছে শনি সম্বুধ রাত 9টা থেকে 10টা, আমরা তোমাদের শিডিউল রুটিন করেছি, সেই অনুযায়ী হবে। তো 9টা থেকে 10টা যে শনি সম্বুধ আমি সময় রেখেছি, এই শনি সোম, তারপর হচ্ছে শনি সোম, তারপর হচ্ছে বুধ। এই শনি সোম বুধে 9টা থেকে 10টা আমি ক্লাস নেব। 1 ঘন্টা সময় আমাকে দিতে হবে তোমাদের প্রতি সপ্তাহে। এই 3 দিন 3 ঘন্টা সময় আমাকে দিবা। এর বাইরে বাসায় আর পড়াশোনা করতে হবে না, এটা তোমাকে আমি মানে গ্যারান্টি দিলাম যে তোমার আর বাসায় পড়াশোনা করার কোনো দরকার নেই। জাস্ট আমাকে এই 3টা ঘন্টা সময় দিবা সপ্তাহে, এবং আমি যা পড়াবো সেগুলো তোমরা ক্লাসের পরে ক্লাসেই তোমাদের মুখস্থ হয়ে যাবে, এটা নিয়ে কোনো টেনশন নাই। এবং তোমরা যেটা করবে, যদি মনে হয় যে ভুলে যাচ্ছ, তাহলে তুমি
1 ঘন্টায় আমি যা পড়াবো তুমি বাসায় 5 থেকে 10টা মিনিট সময় নিয়ে 5 থেকে 8টা মিনিট সময় নিয়ে সেই ক্লাসে যা পড়াইছি একবার একটু চোখ বোলাবে, আর কোনো কাজ নেই। এটা হচ্ছে তোমাদের কাজ। তাহলে আমরা কি বলছি যে শনি সোম বুধ 9টা 10টা এই 1 ঘন্টা সময় আমাকে দিবা, এবং তোমরা অবশ্যই লাইভ ক্লাস করবা। লাইভ ক্লাস অবশ্যই তোমরা করবা। লাইভ ক্লাস যদি না করো তাহলে দেখা যাবে একদিন ক্লাস তুমি জমাইছো রেকর্ডেড ক্লাস, এরপরের দিন আবারও তোমার ইচ্ছে করবে ক্লাসটা জমায়, রেকর্ড ক্লাস আমি করে নিব আর কি, আবার তোমার ইচ্ছে করবে যে ক্লাসটা জমাই। তো সেজন্য অবশ্যই তোমরা লাইভ ক্লাস করবা। রেকর্ড ক্লাস বাই চান্স যদি কোনো কারণে মিস হয়ে যায় তখন তুমি রেকর্ড ক্লাস করিও, কিন্তু আমি বলবো সবসময় লাইভে করার জন্য, কারণ যারা লাইভে ক্লাস করে তারা আমি মনে করি তারা সবচেয়ে বেশি অ্যাটেন্টিভ এবং সবচেয়ে বেশি ভালো রেজাল্ট তারাই করে। এটা আমার বিগত অভিজ্ঞতা থেকে বলছি। আমি ইকোনমিক্স পড়াচ্ছি 2019 সাল থেকে, এবং হচ্ছে অফলাইনে পড়াচ্ছি আর কি। অনলাইনে আমাদের পড়ালেখার যাত্রা শুরু হয় 2020 সাল থেকে, মেনলি 2021 সালের ব্যাচ থেকে আমাদের ক্লাস শুরু হয়। সো এই যে 21 সাল থেকে 20-এর পর থেকে আর কি 21, 22, 23, 24, 25, তোমরা হচ্ছে 6 নাম্বার ব্যাচ আমাদের, হ্যাঁ 26 6 নাম্বার ব্যাচ, মানে 5টা ব্যাচ এর আগে আমরা পড়াইছি। তো আমাদের অভিজ্ঞতা আছে যে কোন স্টুডেন্টগুলো ভালো করে কোন স্টুডেন্ট খারাপ করে। তো সেই জন্য তোমাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই সবগুলো ক্লাস লাইভে করবা। যারা এই ব্যাচে ভর্তি হয়েছো, ভর্তিকৃত যারা আছো, আমি একটু সবাইকে লাইভে দেখতে চাই। ভর্তিকৃত যারা আছো তারা একটু লাইভে ইয়েস লিখবা। হ্যাঁ, যারা ভর্তিকৃত স্টুডেন্ট আছো অ্যাডমিটেড তারা একটু সবাই ইয়েস লিখো আমাদের কমেন্ট বক্সে। আর যারা ভর্তি হও নাই, হ্যাঁ যারা ভর্তি হও নাই, ঠিক আছে, তারা হচ্ছে নো লিখবা। হ্যাঁ, একটু দেখতে চাই আমি কারা কারা ভর্তি হয়েছো, কারা কারা ভর্তি হও নাই একটু দেখতে চাই। কারা কারা ভর্তি হয়েছে, কারা কারা ভর্তি হয়নি একটু দেখতে চাচ্ছি আমি। হ্যাঁ, সবাই একটু কমেন্টে জানো। ওকে, সাফরিন আছে, সালাম দিয়েছে। ওকে, সে ইয়েস লিখেছে। ফাহির আহমেদ আছে, ইয়েস বলেছে। আরব রয়েছে, ইয়েস বলছে। মিসবা বলছে ইয়েস। রাশেদ বলছে ইয়েস। ওকে, তারপর হচ্ছে সবাই ইয়েস লিখতেছে। হ্যাঁ, তারপর হচ্ছে নৌরিন বলছে নো, সে এখনো ভর্তি হয় নাই। আচ্ছা, তো একটু জানো। সঞ্জিতা মৌ বলছে 0 হিরো ব্যাচ। ওকে, তারপর হচ্ছে আচ্ছা, ওকে ফাইন। তো শোনো, যারা যারা এই ব্যাচে ভর্তি হয়েছো, তোমরা তো সবগুলো ক্লাস করবাই, লাইভে করবা। এবং যারা ভর্তি হও নাই তোমরা চেষ্টা করো দ্রুত ভর্তি হয়ে যাওয়ার জন্য। আজকে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, সপ্তাহে 3 দিন করে ক্লাস হওয়া শুরু করবে, ঠিক আছে। তো সবাই যারা ভর্তি হও নাই চিন্তা করছো হবা, আজকে ক্লাসটা করো, করার পরে তুমি ডিসাইড করিও হ্যাঁ তুমি ভর্তি হবা কি হবে না। আচ্ছা, যাই হোক, আমি তাহলে এই কথাগুলো মনে রাখবা সবসময়, একদম কোর্সের শেষ দিন পর্যন্ত সবগুলো ক্লাস লাইভে করার চেষ্টা করবা, ঠিক আছে। এই যে আজকে যাবে তোমরা লাইভে যুক্ত হয়েছো, এভাবে করে প্রত্যেকদিন তোমরা লাইভে ক্লাসগুলো করবা। বেশিরভাগে সবাই ভর্তিকৃত স্টুডেন্ট দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে। তো সবাই ভর্তি হয়ে গেছে অলরেডি, যারা ভর্তি হয় নাই দ্রুত ভর্তি হয়ে যাবা। আচ্ছা, আমরা এখানে আজকে আমাদের আলোচনা শুরু। আজকে আমরা পড়বো অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়, মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। এই টপিকটা আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে। সো আমরা কি দেখতে পাচ্ছি শুরুতেই? বার্গার, বিরিয়ানি, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার মাটন বিরিয়ানি, এরপর পিৎজা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপরে এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা নাদুস নুদুস ছেলে বসে আছে, 100 টাকা নিয়ে বসে আছে। হ্যাঁ, সো আমরা শোনো, আমাদের জীবনে একটা সমস্যা, সেই সমস্যা কি জানো? আমাদের লাইফে অনেকগুলো অভাব আছে না? আমাদের লাইফে অভাবের কোনো কি নাই, শেষ নাই। যেমন আমাদের বার্গার খেতে ইচ্ছে করছে এখন, হ্যাঁ, তারপরে এখন আমাদের কাচ্চি বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, পিৎজা খেতে ইচ্ছে করছে, তাই না? অনেকগুলো অভাব আছে, কিন্তু আমাদের হাতে আছে কয় টাকা? 100 টাকা। আমাদের লাইফে এটা অনেক বড় সমস্যা, তাই না? এই সমস্যা থেকে আসলে আমরা যে অর্থনীতি বিষয়টা পড়ব, এই অর্থনীতি বিষয়টার সৃষ্টি হয়েছে আমাদের এখান থেকে। কোত্থেকে বলো তো? অর্থনীতি বা ইকোনমিক্স শব্দটার সৃষ্টি হয়েছে কোত্থেকে? যে আমাদের জীবনে যে সীমিত সম্পদ, মানে সম্পদের পরিমাণ কম, সীমিত। আমাদের লাইফে অনেক টাকা পয়সা নাই, হ্যাঁ, টাকা পয়সা আছে কম। তো সীমিত সম্পদ, আরেকটা বিষয় হচ্ছে আমাদের জীবনে আছে অসীম অভাব, মানে অভাবের কোনো শেষ নাই, অনেকগুলো অভাব আছে। এই যে সীমিত সম্পদ এবং এই যে অসীম অভাব, এখান থেকে আসলে অর্থনীতি বিষয়টা সৃষ্টি হয়েছে।
তা আমি যদি বলি অর্থনীতি আসলে কি, একদম সহজ কথায় সীমিত সম্পদের সাহায্যে এই 100 টাকা দিয়ে কিভাবে অসীম অভাবের এতগুলো অভাব কেমনে পূরণ করবা সেই সম্পর্কিত যে বিদ্যা বা আলোচনা সেটাকেই বলা হয় অর্থনীতি। তাহলে আমরা কি বলবো যে সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাবের অনেকগুলো অভাবের মোকাবেলা করা যায় এই সম্পর্কিত যে আলোচনা সেটাকে আমরা বলে থাকি অর্থনীতি। ক্লিয়ার? তাহলে সবাই আমার সাথে কি বলতে পারবা, একটু লিখতে পারবা কমেন্ট বক্সে যে সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাবের মোকাবেলা করা যায় এই সম্পর্কিত বিদ্যাকে অর্থনীতি বলে। দ্রুত সবাই একটু লিখে ফেলো, সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাবের মোকাবেলা করা যায় এই সম্পর্কিত আলোচনাকে আমরা বলে থাকি অর্থনীতি। দ্রুত করো সবাই। আচ্ছা স্যার, ক্লাসগুলো কোথায় রেকর্ড থাকবে? আমাদের ওয়েবসাইটে ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, সেখানে তুমি যে কোনো সময় করতে পারবা। ওকে, ক্লাসে যারা ভর্তি হবে তারা রেকর্ড পাবে আর কি, আর যারা ভর্তি হবে না তারা তো পাবা না। হ্যাঁ, যারা ভর্তি হয়েছে তারা পাবা। আচ্ছা, রবিও বলছে ইউটিউবে ফ্রি ক্লাস করে ইকোনমিক্সের 70+ পাইছে, এক্সামের ইকোনমিক্সে নাই, দেখলাম আনলেন, অ্যাডমিট হয়ে গেলাম। থ্যাংক ইউ রবিউল ইসলাম। ওকে, সবাই একটু আমাকে বলো, তাহলে সবাই একটু কমেন্ট বক্সে লিখতে হবে সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাবের মোকাবেলা করা যায় এই সম্পর্কিত বিদ্যাকে বা আলোচনাকে আমরা বলে থাকি অর্থনীতি। ক্লিয়ার? সীমিত সম্পদের সাহায্যে কিভাবে এই যে সীমিত সম্পদ 100 টাকা, সেটা দিয়ে আমরা কেমনে বার্গার খাবো, কেমনে আমরা কি যে কাচ্চি খাবো, কেমনে আমরা পিৎজা খাবো, এই সম্পর্কিত যে আলোচনা বা যে বিদ্যা সেটাকে আমরা বলে থাকি অর্থনীতি। ইউনিট 9 শেষ হয় নাই, আমরা এটা পেইড বেসে ক্লাস নিচ্ছি। হ্যাঁ, পেইড বেসের ওরিয়েন্টেশন ক্লাস। সো ইউনিট 9 পড়াবো, লাইভ ক্লাসে পড়াবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে আবির বলছে আমাদেরকে ভাইয়া এক্সারসাইজ এর জন্য কোন বইটা ভালো হবে? যে কোনো বই নিতে পারো, তুমি যে কোনো টেস্ট পেপার নিতে পারো। সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাবের মোকাবেলা করা যায় এই সম্পর্কিত বিদ্যাকে আমরা কি বলে থাকি অর্থনীতি বলা হয়ে থাকে বা অর্থনীতি বলে থাকি। ফাইন, ভেরি গুড। তো এখন আমরা যাব যে আমাদের অ্যাকচুয়ালি এখানে টপিকগুলো আমরা এখন আলোচনা করবো। তাহলে আমাদের লাইফে সম্পদ হচ্ছে কি সীমিত, অভাব কি অসীম, মানে অনেকগুলো অভাব আছে, অসীম কোনো সীমা নাই অভাবের, সেটাই হচ্ছে এটা। এরপর চলে এসে আমরা পড়বো এই চ্যাপ্টারের মূলত মানে চ্যাপ্টারের নাম হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। সো এখানে আমাদের লাইফে যে বললাম আমাদের লাইফে সমস্যা থেকেই অর্থনীতি বিষয়টা সৃষ্টি হয়েছে। তো সেজন্য এই চ্যাপ্টারের নাম কিন্তু অর্থনীতি সম্পর্কে মৌলিক ধারণা বলতে পারতো, কিন্তু সেটা না বলতেছে কি মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, কারণ অর্থনীতি আমরা এই সমস্যা থেকে সৃষ্টি হয়েছিল, বুঝছো? তো আমরা সেটা এখানে আলোচনা করবো। তো এখানে কিছু ইনফরমেশন দিয়েছে, আমরা একটু পড়ে দেখি। বলছো অর্থনীতি এমন একটি শাস্ত্র যেখানে সীমিত সম্পদের দ্বারা অসীম অভাব মেটানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হয়। ওকে ফাইন। তো এই যে আমরা বলছি মানে সীমিত সম্পদ এবং অসীম অভাব, অর্থাৎ দুষ্প্রাপ্য সম্পদের মাধ্যমে, দুষ্প্রাপ্য মানে কি যেটা অ্যাভেলেবেল না, যেটা ডিমান্ড আছে কিন্তু সাপ্লাই নাই, সেটাকে আমরা বলি দুষ্প্রাপ্য দ্রব্য। অর্থাৎ যেটা অনেক চাহিদা আছে কিন্তু কি নাই, যোগান নাই, যোগান কম, সেটাকে আমরা বলি দুষ্প্রাপ্য। যেমন সম্পদের আমাদের সবার চাহিদা, আমাদের সবারই ইচ্ছে করে আমরা মিলিয়নিয়ার হব, বিলিয়নিয়ার হব, হ্যাঁ অনেক টাকা পয়সা হবে, এটা সবার ইচ্ছা, কিন্তু সীমিত মানে এটা সবার ইচ্ছে থাকার পরে এটা কি নাই, এরকম যোগান নাই, তাই এটাকে আমরা বলি দুষ্প্রাপ্য সম্পদ। সম্পদের মাধ্যমে মানুষের বিকল্প অভাব পূরণের উপায়সমূহ আলোচনা করে থাকে অর্থনীতি। আচ্ছা, আমাদের এখানে মেনলি যেটা মনে রাখতে হবে মানে এখানে এই স্লাইডের মধ্যে, সেটা হচ্ছে অর্থশাস্ত্রের চর্চা শুরু হয় প্রাচীন গ্রিসে। কোথায় বলতো? অর্থশাস্ত্র বা অর্থ নিয়ে চর্চা শুরু হয়ে থাকে মূলত প্রাচীন গ্রিসে। তাই ইকোনমিক্সের বেশিরভাগ ওয়ার্ড তোমরা দেখবে যে গ্রিক শব্দ থেকে এসেছে, বেশিরভাগ, সবগুলো না তবে বেশিরভাগ ওয়ার্ডে হচ্ছে গ্রিক শব্দ থেকে এসেছে। কারণ অর্থশাস্ত্র মানে হচ্ছে অর্থনীতির, এটাকে আমরা আগে অর্থশাস্ত্র বলতাম। হ্যাঁ, তো এই অর্থশাস্ত্রের চর্চা শুরু হয় প্রাচীন গ্রিসে, তাই ইকোনমিক্সের বেশিরভাগ টার্ম এসেছে গ্রিক শব্দ থেকে। ওকে, তারপর হচ্ছে ইংরেজি ইকোনমিক্স, এই যে ইংরেজি আমরা অর্থনীতিকে ইকোনমিক্স বলি, শব্দটার বাংলা পরিভাষা হচ্ছে অর্থনীতি, আমরা জানি। তো ইকোনমিক্স শব্দটা একটা গ্রিক শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ঐকোনমিয়া। যার অর্থ কি বলো? ঐকোনমিয়া, বা যেটাকে আমরা বলি গৃহস্থ বা গৃহ পরিচালনার বিষয়। তাহলে কি বলেছি যে ইকোনমি শব্দটা এসেছে কোন শব্দ থেকে? ঐকোনমিয়া শব্দ থেকে, যেটা একটা গ্রিক শব্দ। কি শব্দ? গ্রিক শব্দ ঐকোনমিয়া, যার অর্থ হচ্ছে গৃহস্থ বা গৃহ পরিচালনার বিষয় বা গৃহ ব্যবস্থাপনা বলতে পারো। গৃহ মানে ঘর বাড়ি,
আমাদের ফ্যামিলি পরিচালনা বা গৃহ ব্যবস্থাপনা বলা হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এখানে ইনফরমেশন মনে রাখবে কি যে অর্থশাস্ত্রের চর্চা শুরু হয় প্রাচীন গ্রিসে। ইকোনমিক্স শব্দটার এসেছে একটা গ্রিক শব্দ ইকোনমিয়া থেকে। ইকোনমিয়া শব্দের অর্থ হচ্ছে গৃহস্থ বা গৃহ পরিচালনার বিষয়। এইটুকু মনে রাখতে হবে এই স্লাইডে। তাহলে সবাই বলো কি কি মনে রাখতে হবে। একটা হচ্ছে অর্থশাস্ত্রের চর্চা শুরু হয় প্রাচীন গ্রিসে। অর্থশাস্ত্রের চর্চা শুরু হয় প্রাচীন গ্রিসে। ইকোনমি শব্দটা একটা গ্রিক শব্দ থেকে এসেছে যেটা হচ্ছে ইকোনমিয়া। এই ইকোনমিয়া শব্দের অর্থ হচ্ছে গৃহস্থ বা গৃহ পরিচালনার বিষয় বা গৃহ ব্যবস্থাপনা বলতে পারো। হয়েছে? পারবো সবাই? একটু সবাই ইয়েস লিখ বা কমেন্ট বক্সে। হ্যাঁ, যারা বুঝতে পারছো একটু পর্যন্ত এই স্লাইডটা যারা বুঝতে পারছো ইয়েস লিখ বা কমেন্ট বক্সে দ্রুত। যারা বুঝতে পারছো এই স্লাইডটা ইয়েস লিখ বা কমেন্ট বক্সে একটু দ্রুত করে সবাই। সপ্তাহে কতদিন ক্লাস হবে? ইকোনমিক্স টার্গেট অ্যাপ্লাই করতেছে সপ্তাহে ক্লাস হবে 3 দিন। সপ্তাহে ক্লাস 3 দিন হবে, শনি সোম বুধ রাত 9টা থেকে 10টা। আমরা পড়তেছি চ্যাপ্টার 1, এটা পড়তেছি আমরা, আমাদের ব্যাচ শুরু হয়েছে পেইড ব্যাচ। হ্যাঁ, ইকোনমিক্স টার্গেট অ্যাপ্লাই ব্যাচে আজকে আমাদের যে ওরিয়েন্টেশন ক্লাসটা সেটা আমরা ফ্রিতে নিচ্ছি। হ্যাঁ, যারা পরযুক্ত হইছো আমরা ফ্রিতে নিচ্ছি। অষ্টম অধ্যায়ের ক্লাস হবে, লাইভ ক্লাস হবে। এটা আমরা হচ্ছে পেইড ব্যাচের ক্লাস নিচ্ছি, মানে ক্লাস ওরিয়েন্টেশন ক্লাস বিদে আমরা প্রথম ক্লাসটা পেজে নিচ্ছি, বুঝছো? পরবর্তী সবগুলো ক্লাস এই ব্যাচে আমাদের প্রাইভেট গ্রুপে হবে। যারা ভর্তি হইছো, যারা হবা তারা এই ক্লাসগুলো করতে পারবা। আর যারা ভর্তি হতে চাও পড়ালেখা পেজে মেসেজ দিয়ে ভর্তি হয়ে যাও। হ্যাঁ, এই যে পড়ালেখা পেজ আছে না, এই পড়ালেখা পেজে মেসেজ দিয়ে ভর্তি হয়ে যাও। এই ব্যাচে আমাদের কোর্স ফি হচ্ছে 999 টাকা। হ্যাঁ, 999 টাকা, ঠিক আছে? তো যারা ভর্তি হইছো তোমরা কিন্তু ভর্তি হইছো 700 কত টাকা দিয়ে? 799 টাকা দিয়ে ভর্তি হইছো নাকি? 700 কত টাকা দিয়ে? 799 টাকা দিয়ে তোমরা সবাই কি হয়েছে? ভর্তি হয়ে আছো। তো এটা ডিসকাউন্ট ছিল, এখন আর ডিসকাউন্টটা নাই। এখন কত টাকা? 999 টাকা দিয়ে এই কোর্সে তোমাদের ভর্তি হতে হবে যারা ভর্তি হও নাই, ঠিক আছে? সো যারা ভর্তি হইছো তারা হচ্ছে ওকে ফাইন। তাহলে আমরা যাচ্ছি এরপরে যাচ্ছি। আচ্ছা, যারা এখানে আসো আজকে ক্লাস করতেছো, বুঝছো? তো তোমাদের মধ্যে যদি কেউ থেকে থাকো যারা মানে তোমাদের মধ্যে যারা ভর্তি হও নাই আর কি, সো আজকের ক্লাসে যারা আসো যারা ভর্তি হও নাই তোমরা একটা স্ক্রিনশট নাও, ঠিক আছে? একটা স্ক্রিনশট নাও, আজকের ক্লাসে একটা স্ক্রিনশট নাও। এই যে এখন যে লাইভ চলতেছে এই লাইভের একটা স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নিয়ে তোমরা যদি আমাদের পেজে সেটা দাও তাহলে তোমাদের জন্য আমরা এই ডিসকাউন্টটা রাখবো, শুধু তোমাদের জন্য যারা আজকে ক্লাসটা করতেছে, ফ্রি ক্লাসটা করতেছে তাদের জন্য। এবং সেটার ভ্যালিডেশন হচ্ছে আগামীকাল পর্যন্ত। তুমি যদি আগামীকালকের মধ্যে ভর্তি হও তাহলে এই টাকা দিয়ে ভর্তি হতে পারবা, শুধু আগামীকালকের জন্য। এরপর আবার পারবা না, এরপর আবার পরশুদিন এসে বললে না স্যার আমি ক্লাস করছি আমাকে ডিসকাউন্ট, এটা বলতে পারবা না। হ্যাঁ, শুধু কালকের জন্য এটা থাকবে এবং আজকে ভর্তি হতে পারবা। আজকে এবং কালকের জন্য তোমাদের এই 799 টাকা ভর্তি চলবে যারা এই ক্লাসটা করতেছে তাদের জন্য। স্ক্রিনশট নাও, একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে দাও, পেজে দিয়ে কালকে তোমরা ভর্তি হয়ে যাও, ঠিক আছে? কালকের জন্য এই ডিসকাউন্টটা থাকবে, শুধু কালকের জন্য, যারা আজকে ক্লাস করতেছে তাদের জন্য। ওকে ফাইন, আমরা চলে আসি আমাদের ক্লাসে। সো এখানে বলছে অর্থনীতি সংজ্ঞাটা বলছে আর কি, যেটা আমরা একটু আগে পড়ছি, যে সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাবের মোকাবেলা করা যায় তার সম্পর্কিত বিদ্যাকে আমরা বলে থাকি অর্থনীতি। এই যে এইটুকু সিম্পল, এইটুকুই। জাস্ট আগামীকালকে পর্যন্ত এই ডিসকাউন্টটা থাকবে, আগামীকাল পর্যন্ত, ঠিক আছে? আগামীকালের মধ্যে ভর্তি হলে তোমরা এই ডিসকাউন্টটা পাবা। যারা আজকে ক্লাস করতেছো স্ক্রিনশট নিয়ে রাখো, স্ক্রিনশটে আগামীকালের মধ্যে ভর্তি হলে ডিসকাউন্টটা পাবা। আচ্ছা, তাহলে অর্থনীতি মানে কি? সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাবের মোকাবেলা করা যায় তার সম্পর্কিত আলোচনাকে আমরা কি বলে থাকি? অর্থনীতি বলে থাকি। এরপর দেখো এখানে 4টা ইনফরমেশন দিয়েছে, এটা আমরা একটু পরে মুখস্থ করতেছি, আগে এটা পড়ি আমরা। বলছে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ এবং আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল স্যামুয়েলসন। এই দুটি সবাই মুখস্থ করিত, সবাই মুখস্থ করতে একটু। অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ আর আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল স্যামুয়েলসন। সবাই একটু মুখস্থ করো। অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ, আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল স্যামুয়েলসন। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ আর আধুনিক অর্থনীতির জনক কি বলো? পল স্যামুয়েলসন। অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ, আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল স্যামুয়েলসন। অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ, আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল স্যামুয়েলসন। সেকেন্ড পাওয়ার কখন থেকে পড়ানো হবে? আমাদের এই ফার্স্ট পাওয়ারে এই ক্লাসগুলো লাইভ ক্লাস চলবে। হ্যাঁ, আর আমাদের সবগুলো আগের ব্যাচে যে ক্লাসগুলো ছিল আমাদের জিরো টু হিরো ব্যাচে, সেগুলো তোমাদেরকে আমরা আর্কাইভ ক্লাস দিয়ে দিব। যাদের টেস্ট পরীক্ষা, যাদের সামনে টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, তোমরা কি করবা? তোমরা হচ্ছে রেকর্ড ক্লাস দিয়ে দিব, সেগুলো তোমরা আগের ব্যাচের ক্লাস আর কি
যেটা আমাদের জিরো টু হিরো ব্যাচ ছিল আগের যে ব্যাচ, সেই ব্যাচের ক্লাসগুলো তোমাদেরকে দিয়ে দিব, তোমরা সেখান থেকে ক্লাসগুলো করবা, সেখান থেকে করে করে তোমরা পরীক্ষা দিবা, ঠিক আছে। আর এই ব্যাচের ক্লাস আমরা এভাবে ধারাবাহিকভাবে কী করবো, পড়ে পড়ে যাবো, ঠিক আছে, লাইভ ক্লাস করে করে যাবো, মনে থাকবে? ওকে ফাইন। তাহলে আমরা কি বলছি যে অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ, আধুনিক অর্থজনক হচ্ছে পল স্যামুয়েলসন, এই কথাটা একটু আমরা মনে রাখবো। এরপরে আরও 4টা এখানে ইনফরমেশন দিয়েছে, যেমন অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছে, সম্পদের বিজ্ঞান, অর্থশাস্ত্রের জনক বা অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছে, আর অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান বলেছে মার্শাল ক্যানন এবং পিঙ্গু, আর অপ্রাচুর্যের বিজ্ঞান বলেছে, অর্থনীতিকে অপ্রাচুর্যের বিজ্ঞান, সেটা হচ্ছে পল স্যামুয়েলসন। আর অর্থনীতিকে স্বল্পতার বিজ্ঞান, কিসের বিজ্ঞান, স্বল্পতার বিজ্ঞান বলেছে, সেটা হচ্ছে লিওনেল রবিন্স। কে বলেছে? লিওনেল রবিন্স অর্থনীতিকে বলেছে স্বল্পতার বিজ্ঞান। কার বিজ্ঞান? স্বল্পতার বিজ্ঞান বলেছেন। হ্যাঁ, অপ্রাচুর্য কল্যাণের বিজ্ঞান মার্শাল পিঙ্গু, দাঁড়া 1 মিনিট, কল্যাণের বিজ্ঞান বলেছে মার্শাল ক্যানন এবং পিন্ডু। তারপর হচ্ছে স্বল্পতা বা অপ্রাচুর্যের বিজ্ঞান বলেছে লিওনেল রবিন্স। নির্বাচনের বিজ্ঞান, সরি পল স্যামুয়েলসন বলেছে নির্বাচনের বিজ্ঞান, নির্বাচনের, না দাঁড়া 1 মিনিট, একটা মিনিট, এগুলো আপডেট করো নি, করা নেই মনে হয়, বইটা একটা না তো আমার, আমার না একটা বইটা, একটু তোমরা ঠিক করে নাও, ঠিক আছে। হ্যাঁ, নির্বাচনের বিজ্ঞান, এটা বলছে হচ্ছে তোমার পল স্যামুয়েলসন। হ্যাঁ, আর স্বল্পতার এবং অপ্রাচুর্যের, এটা দুইটা সেম কথা। হ্যাঁ, স্বল্পতার বিজ্ঞান যে কথা, অপ্রাচুর্যের বিজ্ঞান সেম কথা। হ্যাঁ, অপ্রাচুর্যের স্বল্পতা বা অপ্রাচুর্যের বিজ্ঞান সেম কথা, ঠিক আছে। স্বল্পতার বিজ্ঞান বা অপ্রাচুর্যের বিজ্ঞান বলেছে হচ্ছে লিওনেল রবিন্স, ঠিক আছে। তাহলে আমরা একটু সবাই মুখস্থ করি, তাহলে এগুলো একটু মনে রাখবা। স্যামুয়েলসন হচ্ছে বলেছে অর্থনীতিকে নির্বাচনের বিজ্ঞান, আর লিওনেল রবিন্স হচ্ছে স্বল্পতার বা অপ্রাচুর্যের বিজ্ঞান বলেছে। এই দুইটার কথা সেম, স্বল্পতার বিজ্ঞান যে কথা, অপ্রাচুর্যের বিজ্ঞান সেম কথা, ঠিক আছে। একটু ঠিক করে নাও। ওকে ফাইন। তাহলে আমরা বলছি যে অর্থশাস্ত্রের জনক অ্যাডাম স্মিথ অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছেন, আর কল্যাণের বিজ্ঞান বলেছে হচ্ছে মার্শাল ক্যানন এবং পিঙ্গু, আর নির্বাচনের বিজ্ঞান বলেছে হচ্ছে লিওনেল রবিন্স। হ্যাঁ, নির্বাচনের বিজ্ঞান হবে, আর পল স্যামুয়েলসন, আর লিওনেল রবিন্স বলেছে স্বল্পতার বিজ্ঞান বা অপ্রাচুর্যের বিজ্ঞান। এখন ঠিক আছে। আপনার বই, স্যার আপনার বইটা নিলে অর্থনীতি প্রথমে দ্বিতীয় পত্র বই কিভাবে পাবো? অর্থনীতি প্রথমে দ্বিতীয় পত্র একটাই বই, ইজি ইংলিশ বই একসাথে আছে, ফার্স্ট এবং সেকেন্ড পেপার একসাথেই থাকবে এই বইয়ে, ঠিক আছে। সাবরিনা বলছে স্যার এগুলো তো পড়া শেষ। হ্যাঁ, বইয়ের দাম হচ্ছে 420 টাকা। হ্যাঁ, কুরিয়ার ফিসও 480 টাকা যাবে, ঠিক আছে। তাহলে আমরা এইটুকু একটু মনে রাখবো, মানে মুখস্থ করতে হবে আর কি। এরপর থেকে চলো আমরা মূলত তোমাদেরকে ভালো করবো, তবে এখানে প্রত্যেকটা লাইন মুখস্থ করতে হবে, এখানে প্রতিটা লাইনে কোনো কিছু বাদ দেওয়ার মতো নাই। অর্থনীতি কাকে বলে এটা অবশ্যই মনে রাখতে হবে, সম্পদের বিজ্ঞানকে বলেছে, কল্যাণের বিজ্ঞানকে বলেছে, নির্বাচনের বিজ্ঞানকে বলেছে, অপ্রাচুর্য বা স্বল্পতার বিজ্ঞানকে বলেছে, এগুলো অবশ্যই মনে রাখতে হবে। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল স্যামুয়েলসন, এগুলো প্রত্যেকটা ইনফরমেশন মনে রাখতে হবে। চলে আসি আমরা এরপরে, এখান থেকে আমাদের মূলত কনসেপচুয়াল বিষয়গুলো শুরু হয়। সো এতক্ষণ পর্যন্ত তোমাদের ব্রেনে, মানে গত স্লাইড যেটা পড়াইছি, এই স্লাইডে তোমাদের ব্রেনের উপর প্রেশার পড়বে, তোমাদের কষ্ট করে একটু মুখস্থ করতে হবে, কেমন? এটা তোমাদের বাড়ি কাজ, একটু কষ্ট করে মুখস্থ করবা। আমরা এখন পড়বো যে প্রাথমিকভাবে অর্থনীতিবিদগণ দুটি সমস্যাকে চিহ্নিত করে, মানে প্রাথমিকভাবে অর্থনীতিবিদরা দুটো সমস্যা তারা প্রথমে আইডেন্টিফাই করছে। সেই সমস্যাগুলো কি? একটা হচ্ছে দুষ্প্রাপ্যতা, হ্যাঁ, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি স্কারসিটি, আরটা হচ্ছে নির্বাচন বা চয়েস। তাহলে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন এই দুটাকে প্রাথমিকভাবে অর্থনীতিবিদগণ এই দুটাকে চিহ্নিত করছে আমাদের সমস্যার মধ্যে আর কি। প্রাথমিকভাবে এই দুটো সমস্যার কথা তারা বলছে, একটা হচ্ছে দুষ্প্রাপ্যতা, একটা হচ্ছে কি নির্বাচন। চলো আমরা এখন একটা একটা করে এই দুইটা জিনিস আমরা শিখবো, দুষ্প্রাপ্যতাকে নির্বাচন কি। দেখো, একটু আগে তোমাদেরকে আমরা যে শুরুতে যে স্লাইডটা আমরা দেখিয়েছিলাম সেখানের মধ্যে কি দেখাইছি, যে আমাদের জীবনে, মানে আমাদের মানুষের জীবনে আর কি, মানুষের জীবনে সম্পদ হচ্ছে সীমিত,
কিন্তু অভাব কি? অভাব হচ্ছে আমাদের জীবন অসীম, অনেকগুলো অভাব আমাদের জীবনে আছে। কিন্তু আমাদের সম্পদ কি বলো? সম্পদ হচ্ছে আমাদের সীমিত, কিন্তু অভাব অনেকগুলো আছে। তাহলে এভাবে মনে রাখবা যে আমাদের জীবনে সম্পদ হচ্ছে সীমিত, অভাব হচ্ছে অসীম। এই যে অভাবের তুলনায় সম্পদের এই যে স্বল্পতা, অনেকগুলো অভাব আছে কিন্তু সম্পদ হচ্ছে সীমিত, তাহলে অভাবের তুলনায় সম্পদের এই যে স্বল্পতা বা কম, অপর্যাপ্ততা, এই জিনিসটাকে আমরা বলি দুষ্প্রাপ্যতা। তাহলে দুষ্প্রাপ্যতা মানে কি? আমাদের জীবনে আমরা কি লিখছি দেখো এখানে, যে আমরা জানি মানুষের জীবনে সম্পদের তুলনায় অভাব অসীম, অভাবের তুলনায় সম্পদের এই স্বল্পতাকে বলা হয় দুষ্প্রাপ্যতা। ক্লিয়ার? অভাবের তুলনায় কি? অনেকগুলো সম্পদ কি সীমিত, তাহলে অভাবের তুলনায় সম্পদের যে স্বল্পতা সেটাকে আমরা বলে থাকি দুষ্প্রাপ্যতা। ক্লিয়ার? সবাইকে বুঝতে পারছি? তাহলে আমাদের অনেকগুলো অভাব আছে। আমাদের বার্গার খেতে ইচ্ছে করছে, এখন আমাদের কি, আমাদের হচ্ছে আছে 100 টাকা, খাইতে ইচ্ছে করতেছে বার্গার, খাইতে ইচ্ছে করতেছে কি তোমার হচ্ছে বিরিয়ানি, খাইতে ইচ্ছে করতেছে পিৎজা। এখন খাইতে পারবো যে কোনো কি, মানে সবগুলো তো খাইতে পারবো না। তো আমাদের লাইফে অনেকগুলো অভাব, কিন্তু সম্পদ হচ্ছে সীমিত। এই যে অভাবের তুলনায় সম্পদের যে স্বল্পতা বা কম হওয়া, এই জিনিসটাকে আমরা বলে থাকি দুষ্প্রাপ্যতা। ক্লিয়ার? হ্যাঁ, পারবো? সবাই একটু বলো তো, পারবা কি না? অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে আমরা কি বলে থাকি? দুষ্প্রাপ্যতা বলে থাকি। ফাইন। তাহলে আমরা দুইটাই বলছিলাম যে প্রাথমিক অর্থনৈতিক বিজ্ঞান দুটি শ্রেণীর সমস্যাকে চিহ্নিত করেন, একটা হচ্ছে দুষ্প্রাপ্যতা, দুই নম্বর হচ্ছে কি নির্বাচন। তাহলে দুষ্প্রাপ্যতা আমরা বুঝাচ্ছি, দুষ্প্রাপ্যতা বলতে আমরা কি বুঝি। এখন আমরা করব নির্বাচন। আমরা কি করবো? নির্বাচন করব। নির্বাচন মানে কি জানো? এই দেখো, আমাদের কাছে 3টা অভাব ছিল, ছিল 100 টাকা। তা 100 টাকা দিয়ে আমরা যে কোনো একটা অভাব ফিল আপ করতে পারবো। আমরা যদি বার্গার খাই তাহলে আমরা বিরিয়ানি খাইতে পারবো না। আবার আমরা যদি বিরিয়ানি খাই তাহলে আমাদের বার্গার পিৎজা দুইটা মিস করতে হবে। আবার যদি আমরা পিৎজা খাই তাহলে বিরিয়ানি এবং বার্গার দুইটা মিস করতে হবে। তাহলে আমরা যে কোনো একটা বেছে নিতে পারবো এখান থেকে। 100 টাকা যেহেতু আছে, এই 100 টাকা দিয়ে যে কোনো একটা বেছে নিতে হবে, কারণ আমার কাছে সম্পদ আছে 100 টাকা মাত্র, কিন্তু অভাব আছে অনেকগুলো অভাব। তাহলে এই যে 100 টাকা দিয়ে তুমি এই 3টার মধ্যে থেকে আমি যদি বলি তুমি একটা চুজ করো, যে তুমি একটা চয়েস করো, তুমি কোনটা তুমি ফিল আপ করবা, কোনটা তুমি খাবা। তুমি কি বার্গার খাবা, নাকি তুমি বিরিয়ানি খাবা, নাকি তুমি কি খাবা, যে পিৎজা খাবা। তো যে কোনো একটা বেছে নেওয়া, 3টা অভাব থেকে যে কোনো একটা বেছে নেওয়া, সেটাকে বলা হয় নির্বাচন। কি বলা হয়? নির্বাচন। তাহলে দেখো ও কি করছে, ও হচ্ছে এখানে পিৎজাটা বেছে নিয়েছে। সে কিন্তু এখানে কি করে না, সে বার্গার এবং হচ্ছে সে বিরিয়ানি এখানে সে চুজ করে না, সে করছে পিৎজা। তাহলে অসংখ্য অভাব থেকে, অসংখ্য কি অভাব থেকে, অনেকগুলো অভাব ছিল, তার মধ্যে থেকে যে কোনো একটি বেছে নেওয়াকে আমরা বলে থাকি নির্বাচন। তাহলে অসংখ্য অভাব থেকে অভাবের গুরুত্ব অনুযায়ী, অসংখ্য অভাব থেকে অভাবের গুরুত্ব অনুযায়ী যে কোনো একটা অভাব বেছে নেওয়া, সেটাকে আমরা কি বলে থাকি? নির্বাচন বলে থাকি। কেমন? আচ্ছা, অনেকে বলছে স্যার আমি বার্গার বেছে নিব। তো তোমার ইচ্ছা, তুমি নিতে পারো, তুমি বার্গার নিতে পারো, তুমি বিরিয়ানি নিতে পারো, তুমি হচ্ছে পিৎজা নিতে পারো। তো তোমার এটা তোমার অনুযায়ী। হ্যাঁ, তো অসংখ্য অভাব থেকে অভাবের গুরুত্ব অনুযায়ী, গুরুত্ব মানে কি জানো? গুরুত্ব মানে হচ্ছে তোমার কাছে কোনটা ইম্পর্টেন্স। যেমন ওর কাছে পিৎজার ইম্পর্টেন্স, সেই জন্য সে পিৎজা কি করছে, সে নিয়েছে। যার কাছে মনে করো যে বিরিয়ানি ইম্পর্টেন্স, সে বিরিয়ানি নেবে। যার কাছে বার্গার ইম্পর্টেন্স, সে বার্গার এখানে খাবে। তাই না? আই লাভ পিৎজা। আচ্ছা, অনেকে বলছে আই লাভ পিৎজা। হ্যাঁ, আপনি যেটা খেতে দিবেন সেটাই খাবো, অর্ণব বলতেছে। আচ্ছা, তাই নাকি? বই নেওয়ার জন্য আমাদের পেজে মেসেজ দাও, পড়ালেখা পেজে মেসেজ দাও। বই কিন্তু নাই, বই কিন্তু একদম অল্প আছে। যারা বই নিতে চাও দ্রুত নিয়ে ফেলো, বুঝছো? এই কোর্সে যারা ভর্তি হয়েছো, যারা পেড বেসে ভর্তি হয়েছো, তোমরা দ্রুত বই চাইলে নিয়ে ফেলতে পারো, কারণ হচ্ছে বই আছে মাত্র 20-30টা থাকবে। তো যারা ভর্তি হয়েছো দ্রুত বই নিয়ে ফেলো তোমরা। বই হয়তো সবাই পাবেও না, ঠিক আছে? কোর্সে তো অনেকজন ভর্তি হয়ে গেছে, 80 জন প্লাস ভর্তি হয়েছে। তো অলরেডি 80 জন প্লাস ভর্তি হয়ে গেছে। তোমরা যারা ভর্তি হও নাই তারা ভর্তি হয়ে যাও, এবং যারা ভর্তি হয়েছো তো তোমাদেরকে তো ভালোই, বই নিয়ে ফেলো। স্যার আমি ইয়েস স্যার, আমার কমেন্ট পরে আমি বইটি কিনতে চাই। পেজে মেসেজ দাও রানী, পেজে মেসেজ দাও রানী জান্নাত। স্যার এখন কি শুধু অর্থনীতি ভর্তি হওয়া যাবে? হ্যাঁ, অর্থনীতি কোর্সে ভর্তি হওয়া যাবে, শুধু অর্থনীতি কোর্সে ভর্তি হওয়া যাবে, সব বিষয়ে কোর্সে ভর্তি হওয়া যাবে। আপনি বলছে অসংখ্য অভাব থেকে অভাবের গুরুত্ব অনুযায়ী যে কোনো একটা বেছে নেওয়াকে
নির্বাচন বলে। হ্যাঁ, গুরুত্ব মানে কি জানো, তোমার কাছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটাকে বলা হচ্ছে গুরুত্ব। অর্থাৎ তোমার কাছে যদি পিৎজা গুরুত্বপূর্ণ হয় তাহলে পিৎজা নিবা, তোমার কাছে বিরিয়ানি গুরুত্বপূর্ণ হলে তুমি বিরিয়ানি নিবা, তোমার মানে তোমার কাছে বিরিয়ানির গুরুত্ব বেশি। ঠিক আছে, এটা বোঝাবে। আচ্ছা গেল, তাহলে আমরা যেখানে ছিলাম আবার আমি একটু রিক্যাপ করি। বলছে প্রাথমিকভাবে অর্থনৈতিক দুটি সমস্যাকে চিহ্নিত করেন, একটা হচ্ছে দুষ্প্রাপ্যতা, নাম্বার কি নির্বাচন। দুষ্প্রাপ্যতা মানে হচ্ছে অভাবের তুলনায় সম্পদের যে স্বল্পতা সেটা, আর নির্বাচন মানে হচ্ছে অসংখ্য অভাব থেকে অভাবের গুরুত্ব যে কোনো একটা বেছে নেওয়া, সেটা হচ্ছে নির্বাচন। এই যে নির্বাচন আমরা বলেছি, এই নির্বাচনটা যদি আমরা সুন্দর করে করতে চাই, এই যে অভাবের গুরুত্ব যে কোনো একটা বেছে নেওয়া বা নির্বাচন সমস্যাটা যদি ভালো করে বা আমরা এক্সপার্ট যারা আছে তাদের মধ্যে যদি করতে চাই, হ্যাঁ কোনটা আমার জন্য উপযুক্ত বা কোনটা আমার জন্য গুরুত্বপূর্ণ, তো সেই নির্বাচন সমস্যার সমাধানের জন্য দুটি বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে, ধারণা থাকতে হবে। একটাকে বলা হয় সুযোগ ব্যয়, আর অন্যটাকে বলা হয় উৎপাদন সীমানা রেখা। সুযোগ ব্যয়কে আমরা বলে থাকি অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়, আর দুই নম্বর হচ্ছে উৎপাদন সীমানা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এটার আরও একটা নাম আছে, এই উৎপাদন সীমানা রেখার আরও একটা নাম হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার বলা হয়। এটা হচ্ছে পিপিসি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, আর একটা বলা হয় পিপিএফ, মানে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার বলা হয়। হ্যাঁ, ফ্রন্টিয়ার বলা হয়। তাহলে পিপিএফও বলা হতে পারে, পিপিসিও বলা হতে পারে উৎপাদন সীমানা রেখাটাকে। আর সুযোগ ব্যয়কে আমরা বলে থাকি অপরচুনিটি কস্ট। তো আমরা একটা একটা করে আমরা পড়বো। আজকে আমরা এই সুযোগ ব্যয়টা ভালো করে শেষ করবো, কেমন? নেক্সট ক্লাসে আমরা উৎপাদন সীমানা রেখাটা পড়বো ভালো করে। তাহলে চলো আমরা সুযোগ ব্যয়টা আজকে একদম ডিটেলসে আমরা আলোচনা করবো, সুযোগ ব্যয় বিষয়টা আসলে কি। ঠিক আছে, সো দেখো, তাহলে আমি কোত্থেকে আসছি, আমি আবার বলতেছি আমরা কোত্থেকে আসতেছি। আমরা বলছি প্রাথমিক অর্থনৈতিক দুই সমস্যা চিহ্নিত করেন, এক নম্বর হচ্ছে দুষ্প্রাপ্যতা, দুই নম্বর হচ্ছে নির্বাচন। এবং দুষ্প্রাপ্যতাকে নির্বাচন কি সেটা আমরা পড়লাম, এবং সেই নির্বাচন সমস্যার সমাধানের জন্য আমাদের দুইটি বিষয় জানা রাখতে হবে, একটা হচ্ছে সুযোগ ব্যয়, দুই নম্বর হচ্ছে উৎপাদন সীমানা রেখা। তাহলে আমরা চলো সুযোগ ব্যয় জিনিসটা আলোচনা করবো। সুযোগ ব্যয় বলতে আমরা আসলে কি বুঝতেছি, ঠিক আছে? মনে করো আগামী শুক্রবার, ঠিক আছে, আগামী শুক্রবার কিবার পরে বলতেছে, আগামী শুক্রবার কয় তারিখ পরে রে? আগামী শুক্রবার আমি একটু দেখি, ডেট দেখি, দাঁড়াও। আগামী শুক্রবার হচ্ছে 26 তারিখ, বুঝছো? তো আগামী 26 সেপ্টেম্বর হচ্ছে ফ্রাইডে। তো এই 26 সেপ্টেম্বর মনে করো আমার একটা বন্ধুর বিয়ে আছে। হ্যাঁ, বন্ধুর বিয়ে 26 সেপ্টেম্বর। আবার 26 সেপ্টেম্বর মনে করো আমাদের পড়ালেখাতে আমরা সবাই মিলে অথবা হচ্ছে আমাদের ভার্সিটি থেকে মনে করো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মনে করো কক্সবাজার হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, কক্সবাজার। তো দুইটা আমাদের কাছে অপশন আছে আমার কাছে, যে 26 তারিখে আমি হয়তো বিয়েতে যাব, আমি বিয়ে অ্যাটেন্ড করব, অথবা আমি কক্সবাজার ঘুরতে যাব। ঠিক আছে, তো আমাকে এখন ডিসাইড করতে হবে। কি ডিসাইড করতে হবে? আমি যে কোনো একটা সুযোগ নিতে পারবো, কারণ 26 তারিখ দুইটাই প্রোগ্রাম, একটা হচ্ছে বিয়ের প্রোগ্রাম, বন্ধুর বিয়ের প্রোগ্রাম, একটা হচ্ছে কক্সবাজারের ট্যুরের প্রোগ্রাম। তো এখন আমি কোনটা সিলেক্ট করব? ঠিক আছে, যদি আমি বিয়ের প্রোগ্রামে যাই তাহলে সেখানে আমি পোলাও পাবো, বিরিয়ানি পাবো, ঠিক আছে, কোরমা পাবো, ওকে, তারপর বিভিন্ন ধরনের খাবার আইটেম পাবো। হ্যাঁ, এটা একটা আনন্দ বা এটা একটা আমি ভালো ভালো খাবার পাবো, একটা মজা, তাই না? অন্যদিকে আমি কি মিস করব? আমি কক্সবাজারে ঠান্ডা বাতাস, দূষণমুক্ত বাতাস, তারপর প্রকৃতি, সাগরের কোলাহল, ঠিক আছে, সাগরের গর্জন, প্রকৃতি, আকাশ নীল সমুদ্র, সেগুলো আমি মিস করব। তাহলে আমি যদি বিয়ের প্রোগ্রামে যাই, আমি এখানে যে এনজয়গুলো করতে পারতাম সেগুলো করতে পারবো না। আবার আমি যদি কক্সবাজার ঘুরতে যাই বন্ধুদের সাথে, বা আমি ডিপার্টমেন্ট থেকে ঘুরতে যাই, তাহলে আমি এই যে বিরিয়ানি মিস করবো। ইস, আজকে যদি থাকতাম বিয়ের প্রোগ্রাম, আজকে বিরিয়ানি টেনে টেনে খাইতাম, কত যে মজা। হ্যাঁ, তাহলে এখন তুমি আমাকে বলো যে তাহলে সুযোগ ব্যয় বিষয়টা হচ্ছে, একটা সুযোগ তুমি যদি গ্রহণ করো, মনে করো তুমি যদি এই বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করো, তাহলে এই সুযোগটার সুযোগ ব্যয় হচ্ছে, এই সুযোগটা তুমি যদি নাও তাহলে এটার সুযোগ ব্যয় হচ্ছে সেন্ট মার্টিনে বা কক্সবাজার তুমি ঘুরতে যেতে পারবে না, এখানে প্রকৃতি, এখানে সব কিছু তুমি মিস করবা। আবার তুমি যদি কক্সবাজার ঘুরতে যাও তাহলে তুমি বিয়ের যে খাবার, বিয়ের যে আমেজ, সেটা তুমি কি করবা? মিস করবা। এটাই হচ্ছে সুযোগ ব্যয়। একটা সুযোগ গ্রহণ করার ফলে অপর যে সুযোগটা হাতছাড়া করতে হয় সেটাকে আমরা সুযোগ ব্যয় বলে থাকি। ক্লিয়ার? আমরা কি বুঝছি কথাটা? আমার কথা কি বোঝা হয়েছে? সুযোগ ব্যয় বিষয়টাকে আরেকটু অন্য দৃষ্টিকোণ থেকে আমি একটু বোঝাই বলি, তাহলে তোমাদের আরেকটু সুবিধা হবে।
মনে করো তোমার কাছে 1 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকা তোমার কাছে আছে, মনে করো আমি দিয়েছি, আনোয়ার স্যার তোমাকে দিয়েছে, হ্যাঁ গিফট দিয়েছে। তো এখন তুমি এই টাকাটা নিয়ে তোমাকে আমি বললাম যে ঠিক আছে নাও, তুমি আমার কোর্সে ভর্তি হয়েছো, তোমাকে 1 লাখ টাকা আমি গিফট করলাম। তো 1 লাখ টাকা নিয়ে তুমি হচ্ছে ক ব্যাংকের কাছে গেছো, ক ব্যাংক, সেই ব্যাংক তোমাকে বললো যে আপনি যদি আমাদের কাছে 1 লাখ টাকা রাখেন তাহলে আপনাকে আমরা 10% সুদ দিব। অন্যদিকে আরেকটা ব্যাংক মনে করো, তার নাম হচ্ছে চ ব্যাংক, সেই ব্যাংক তোমাকে বলল যে আপনি যদি আমাদের কাছে সেই টাকাটা জমা রাখেন 1 লক্ষ টাকা, তাহলে আপনাকে আমরা 12% সুদ দিব, 12% সুদ দিব, মানে ইন্টারেস্ট দিবা আর কি। তো তোমরা আমাকে বলো যে তুমি এখন কোন ব্যাংকে টাকাটা জমা রাখবা, ক ব্যাংক নাকি চ ব্যাংক? একটু দ্রুত বলবা। আমরা একটু বলি তো সবাই। একজন বলছে বিয়েতে তো বারবার যেতে পারবো, তবে কক্সবাজার তো একবার যেতে পারবো, কক্সবাজার যাবো। হ্যাঁ ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, তবে তুমি কক্সবাজার গেলে তুমি তো বিয়ের খাবার দাবার যেগুলো সেগুলো মিস করবে না? মিস করবা তো? বিয়ে তো তোমার জন্য আবার খাওয়াবে না? খাওয়াবে। বিয়ের দাওয়াতকে আবার দিবে। দুনিয়া উল্টায় যাইলো, আমি কক্সবাজার সাইডে স্যার। তাই নাকি? এত পছন্দ তোমাদের কক্সবাজার? আমি তো খাবারের পক্ষে, আমি থাকবো, আমি বিয়ের পক্ষে। কক্সবাজার যাবো আর কি, কক্সবাজার আজকে না গেলে কালকে যাইতে পারবো, পরে যাইতে পারবো। বিয়ের প্রোগ্রামে তার কি মানে, কক্সবাজার হয়তো বন্ধুর সাথে যাইতে পারবো না, কিন্তু অন্য সময় চলে যাবো আর কি, বুঝছো? কিন্তু বিয়ে তো একবারই হবে, বিয়ে তো আর 2বার করবে না আমার জন্য কেউ, করবে? চ ব্যাংকে আমরা টাকা জমা রাখবো, কারণ তারা ইন্টারেস্ট বেশি দিচ্ছে। তাহলে তুমি যদি চ ব্যাংকে 1 লক্ষ টাকা বিনিয়োগ করো, তুমি যদি চ ব্যাংকে 1 লক্ষ টাকা বিনিয়োগ করো, তাহলে তুমি এই ক ব্যাংক থেকে তুমি করতে পারবা না, তাই তো? তাহলে এই 12%-এর সুযোগ ব্যয় কত জানো? এই 12%-এর বা চ ব্যাংকে বিনিয়োগের সুযোগ ব্যয় হচ্ছে 10% সুযোগ, 10% সুদ। তুমি এই চ ব্যাংক থেকে যদি 12% সুদ পাও, সেই 12%-এর সুযোগ ব্যয় হচ্ছে 12%-এর সুযোগ ব্যয় হচ্ছে 10% সুদ। একটা সুযোগ গ্রহণ করার ফলে যে আয়টা হয়, যে ইনকামটা হয় সেখান থেকে, একটা সুযোগ গ্রহণ করার ফলে যে ইনকামটা হয় সেখান থেকে, ঠিক আছে, যে ইনকামটা হচ্ছে সেখান থেকে, সেটা হচ্ছে যেটা তুমি ছেড়ে দিছো সেখান থেকে যে ইনকাম পাবা তার সুযোগ ব্যয়। সরি, আবার বলতেছি, একটা সুযোগ গ্রহণ করার ফলে তোমার যে তুমি আয়টা পাচ্ছ সেটার সুযোগ ব্যয় হচ্ছে যেটা তুমি ছেড়ে দিছো, সেটা যেটা তুমি ত্যাগ করে দিছো সেটা। এখন আসলে ইকোনমিক্সের দৃষ্টিকোণ থেকে সুযোগ ব্যয়টা আসলে কি? হ্যাঁ, আমরা ইকোনমিক্সের দৃষ্টিকোণ থেকে সুযোগ ব্যয়টার দিকে আগাই। ইকোনমিক্সের দৃষ্টিকোণ থেকে সুযোগ ব্যয়টা হচ্ছে এরকম, সবাই একটু ভালো করে মনোযোগ দিবা। আমি যদি বলি একটা জমি, এই যে একটা জমি, এই জমি হচ্ছে তোমার, ঠিক আছে? মনে করো এই জমির আয়তন হচ্ছে 1 একর, 1 একর একটা জমি। এই জমিতে তোমার কাছে 2টা অপশন আছে। একটা অপশন হচ্ছে তুমি যদি এই জমিতে ধান চাষ করো, অথবা তুমি চাইলে গমও চাষ করতে পারবা, মানে তোমার কাছে 2টা অপশন আছে, একটা ধান চাষ, একটা গম চাষ। তুমি যদি পুরো জমির মধ্যে ধান চাষ করে দাও, তাহলে ধানের উৎপাদন হয় মনে করো 10 একক, এবং গমের উৎপাদন তখন কত হবে? যেহেতু পুরোটাই ধান করছো, তাহলে গমের উৎপাদন 0 হবে। এটাই তো স্বাভাবিক নাকি? যেহেতু তুমি পুরো জমির মধ্যে ধান উৎপাদন করছো, তোমার গমের উৎপাদন হবে 0। আবার তুমি যদি গমের উৎপাদন করো, মনে করো তুমি চাচ্ছ যে ধান তো করতেছি, আমার কিছু গমের প্রয়োজন, আমি এই অংশের মধ্যে গমটা আমি উৎপাদন করব, ধান কিছুটা ছেড়ে দিব, ধান কিছুটা কম উৎপাদন করব, গম একটু উৎপাদন করব। তাহলে যখনই তুমি গম উৎপাদন করতে যাবা, মনে করো গমের উৎপাদন 5 করছো, যখনই তুমি গমের বেশি উৎপাদন করতে যাবা, তোমাকে অবশ্যই ধানের উৎপাদন কিছুটা ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে হবে না? কিছুটা তোমাকে হ্রাস করতে হবে। তাহলে মনে করো হ্রাস করে তোমার ধান উৎপাদন হলো 7। তাহলে গমের উৎপাদন বৃদ্ধির জন্য, একটা দ্রব্যের অতিরিক্ত বা বেশি উৎপাদনের জন্য
অপর দ্রব্যের উৎপাদনটা যতটুকু ছেড়ে দিতে হয় বা ছেড়ে দেওয়ার পরিমাণ যতটুকু হাতছাড়া করতেছো, সে ছেড়ে দেওয়ার পরিমাণকে আমরা বলি সুযোগ ব্যয়। তো তোমাকে যদি এখন প্রশ্ন করি যে গমের উৎপাদন 0 থেকে 5 হলে তাহলে সুযোগ ব্যয় কত, কি বলবা? যে গমের উৎপাদন তুমি 0 থেকে 5টা করতে চাচ্ছ, এই জমিতে তুমি গম উৎপাদন বাড়াতে চাচ্ছ, এর ফলে তোমার ধান উৎপাদন ছেড়ে দিতে হবে। কত ছেড়ে দিচ্ছ সেটাই হবে এই 5 একক গম উৎপাদনের সুযোগ ব্যয়। তাহলে একটা দ্রব্যের অতিরিক্ত বা বেশি উৎপাদনের জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়ার পরিমাণকে আমরা সুযোগ ব্যয় বলি। তাহলে তোমরা আমাকে বলো যে গমের উৎপাদন 0 থেকে 5 হলে তাহলে সুযোগ ব্যয় কত, দ্রুত বলবা কমেন্ট বক্সে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি গমের উৎপাদন 0 থেকে 5 হলে সুযোগ ব্যয় কত? গমের উৎপাদন 0 থেকে 5 হলে সুযোগ ব্যয় কত? আমরা কি বুঝছি? স্যার আপনার নাম কি বলবেন? কিছু মনে না পড়ে। আমার নাম হচ্ছে আনোয়ার হোসেন, ঠিক আছে? আমাকে আনসার করো দ্রুত। গমের উৎপাদন 0 থেকে 5 হলে তাহলে সুযোগ ব্যয় কত, এটা আনসার করো। গমের উৎপাদন 0 থেকে 5 হলে তাহলে সুযোগ ব্যয় কত? অনেকে দেখতে পাচ্ছি বলছে 7, অনেকে বলছে 3, অনেকে বলছে 5। ওমা, এতগুলো আনসার, এত ধরনের আনসার কেমনে হবে? এই শোনো, আমার কথা কি বুঝতেছো? আচ্ছা, এই সংজ্ঞাটা আগে একটু পড়ো তো, তারপর আমি আবার বোঝাবো। সংজ্ঞাটা কি বুঝতে? কোন দ্রব্যের উৎপাদন 1 একক বৃদ্ধির ফলে বা কোন দ্রব্যের অতিরিক্ত উৎপাদনের ফলে, একই কথা। কোন দ্রব্যের উৎপাদন 1 একক বৃদ্ধির ফলে অন্য দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়ার পরিমাণকে সুযোগ ব্যয় বলে। এই কথাটা বুঝতেছো না? যে গমের অতিরিক্ত বা বেশি উৎপাদনের জন্য 1 একক বেশি উৎপাদনের জন্য 0 থেকে 5 করার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হবে বা কমে যাবে। তাহলে এটা 10 ছিল, হয়ে গেছে 7, তাহলে কমে গিয়েছে কত? 3। সেটাই হচ্ছে সুযোগ ব্যয়। তাহলে গমের উৎপাদন 0 থেকে 5 হলে ধানের উৎপাদন 10 থেকে 7 হয়, তার মানে কমে গেছে কত? 3। সেটাই হচ্ছে এই গম 5 একক উৎপাদনের সুযোগ ব্যয়। বেশি কঠিন? আমরা কি বুঝতে পেরেছি? স্মৃতি বলছে স্যার আপনি খেলা দেখতেছেন না কেন? খেলা দেখে আমার কি লাভ হবে? আমার কি কোনো লাভ হবে? তোমারও তো কোনো লাভ হবে না। পড়াশোনা করলে সেটাই কাজে দিবে, ঠিক আছে? দেখবা অবসর সময় খেলা দেখবা, আগে পড়ালেখা ইম্পর্টেন্ট। অবসর সময় বলে তো কোনো কিছু নাই লাইফে। যারা মিলনিয়ার, যারা বিলনিয়ার, যারা লাইফে অনেক বড় কিছু করছে, হ্যাঁ করতেছে, তারা আমার মনে হয় না এত বেশি অ্যাডিক্টেড যে তারা খেলার জন্য নিজের পড়াশোনা বা নিজের যেটা সেটা বাদ দিছে। হ্যাঁ, তো মোবাইলের জন্য, খেলার জন্য, সোশ্যাল মিডিয়ার জন্য, এগুলো হচ্ছে সময় নষ্ট। সময় নষ্ট ছাড়া কিছুই না। আর কিছু এখানে সময় নষ্ট ছাড়া? কত কাপ দেখলাম, কত ক্রিকেট দেখলাম, তোমার লাইফে কত তুমি দেখছো? 5 বছর আগে কী খেলা দেখছো সেটা নিয়ে তোমার, সেটা তো সে যে লাভ, মানে সেখানে হার জিতের কাছে তোমার কাছে কোনো লাভ লস হয়েছে তোমার লাইফে? হয়েছে? কোনো কাজ নাই এই খেলাধুলার। এই খেলা দেখে তোমার কি হবে? নিজে খেলাধুলা করো, এটা ঠিক আছে, নিজে খেলাধুলা করিও, মানে নিজে ফুটবল খেলো, ক্রিকেট খেলো, ঠিক আছে, কারণ শরীর স্বাস্থ্য ভালো থাকবে, এটা ঠিক আছে। আবার বলছি, কোন দ্রব্যের অতিরিক্ত উৎপাদনের জন্য বা বেশি উৎপাদনের জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু কমে যাচ্ছে, কতটুকু কমতেছে? 10 থেকে 7 হয়ে গেছে, কমে গেছে কত? 3। সেটাই হচ্ছে সুযোগ ব্যয়। এটা আচ্ছা, এটা লিখলাম। আরেকটা লিখি,
আরেকটা আমি বললাম, তোমরা খেয়াল করবা, আমি যদি বলি গমের উৎপাদন, আচ্ছা একটু লিখে দিই আগে সেটা। এখানে আমি লিখতেছি ধান, এখানে লিখতেছি গম। মনে করি আমরা চাচ্ছি গমের উৎপাদন আরও বাড়াবো, গমের উৎপাদন আরও বৃদ্ধি করে আমরা গমের উৎপাদন করতে চাচ্ছি 11। মানে মনে করো পুরো জমির মধ্যে আমি গম উৎপাদন করে দিলাম, ধান আর করবোই না, বিরক্ত চলে আসছে ধান চাষ করতে করতে। হ্যাঁ, আমি পুরো জমির মধ্যে গম চাষ করব, তাহলে গমের উৎপাদন হয় 11। তখন আমাকে বলতো ধান উৎপাদন কত হবে, যেহেতু পুরো জমির মধ্যে গম উৎপাদন করতেছি, ধান উৎপাদন মনে করো 0 হয়। তা আমার প্রশ্নটা এখানে যে গমের উৎপাদন 5 থেকে 11 হলে, গমের উৎপাদন 5 থেকে 11 হলে তাহলে সুযোগ ব্যয় কত? সুযোগ ব্যয় কত? গমের উৎপাদন 5 থেকে 11 হলে তাহলে সুযোগ ব্যয় কত? ইকোনমিক্স সেকেন্ড পেপার ক্লাস নিব, আগে ফার্স্ট ওয়ান আমরা কিছু অধ্যায় পড়ে তারপর সেকেন্ড পেপার ক্লাস নিব, কেমন? তো সেকেন্ড পেপার যাদের প্রয়োজন, যারা পেইড ব্যাচে ভর্তি হয়েছো, তোমাদেরকে আমরা রেকর্ডেড ক্লাস, আর্কাইভ ক্লাস দিয়ে দিব, সেগুলো তোমরা দেখে, গত ব্যাচের ক্লাসগুলো দেখে তোমরা আপাতত পরীক্ষা দিয়ে ফেলো। তাহলে গমের উৎপাদন 5 থেকে 11 হলে তাহলে সুযোগ ব্যয় কত? গমের উৎপাদন 5 থেকে 11 হলে তাহলে সুযোগ ব্যয় কত? আনসার করো, আনসার করো। এই যে অনেকে আনসার করতেছে, অর্ণব বলছে 0 হবে, কাজী ফারদিন বলছে আমাদেরকে 7 হবে, নাফিসা বলছে 0 হবে, অর্ণব বলছে আরব বলছে 0 হবে, সাদাত বলছে 5 হবে, লাকি বলছে আমাদেরকে 10 হবে। এখন কি তোমরা বুঝতেছো না এইটার, এই যে 10 থেকে 11 হইলে এটা কত হ্রাস পাচ্ছে, কত হ্রাস পেয়ে কত হয়েছে সেটা না, হ্রাস কত পাচ্ছে, 7 থেকে 0 হয়ে গেছে, কমে গেছে কত, কমে গিয়েছে কত? মুস্তাফা কামাল বলছে ভাইয়া পড়ালেখা প্ল্যাটফর্মে সব বিষয় কি ফ্রি ক্লাস পাবো, নাকি কয়েকটি ক্লাস নেবেন তাই শেষ? কয়েকটা ক্লাস নিব তারপরেই শেষ, ঠিক আছে? ফ্রি থেকে তুমি সব পাবা? কেমনে পাবা ফ্রিতে সব, তুমি আমাকে বলো তো। কামাল, মুস্তাফা কামাল, তুমি কি ফ্রিতে কাউকে সারা জীবন কাজ করে দিছো? ফ্রিতে হয়তো একদিন দুদিন করছো। তো তুমি যখন কারো কাছে কাজ করো তখনও তোমার এটার বিপরীতে তুমি কিছু চাও, তা আমাদের তো থাকতে পারে, এটাই খারাপ কিছু? ফ্রি ক্লাস পাবা, তবে হচ্ছে সবগুলো তো আর পাবা না, পেইড বেসে ভর্তি হলে সবগুলো পাবা আর কি, কেমন? ফ্রিতে আমরা কেমনে দিব? আমাদের কি বউ বাচ্চা নাই? এরা কি খাওয়া দাওয়া করে না? তাহলে আনসার বলে হ্যাঁ, এই যে এখন বুঝতে পারছো, গমের উৎপাদন 5 থেকে 11 হলে এটা কত কমছে সেটা খেয়াল করবা। মানে এটা বেশি উৎপাদনের জন্য, এই যে 5 থেকে 11 করছে বিদায়, বেশি করতেছে বিদায়, এটা কত হ্রাস পাচ্ছে? আচ্ছা, 7 থেকে 0 হয়ে গেছে, তাহলে আনসার হবে 7। আনসার কত হবে? 7 হবে। এটাই হচ্ছে সুযোগ ব্যয়। আবার আসো, এরপর আমরা যদি বলি যে এবার একটু সবাই খেয়াল করবে, এবার একটু এই সবাই একটু খেয়াল করো, এগুলো আমি আবার একবার লিখে দিচ্ছি, তারাও এটা 7 ছিল, 0 হয়েছে। আবার আমি যদি বলি ধানের উৎপাদন, ভালো করে শুনবা সবাই, আমি যদি বলি ধানের উৎপাদন 0 থেকে 7 হলে, মানে বেশি উৎপাদন করতে চাচ্ছি, তাই না? 0 থেকে 7 মানে অতিরিক্ত উৎপাদন করতেছি ধানের, বা এক একক বেশি উৎপাদন করতেছি, 0 থেকে 7 হলে তাহলে সুযোগ ব্যয় কত? তোমাকে প্রশ্ন করলাম, ধানের উৎপাদন 0 থেকে 7 হলে তাহলে সুযোগ ব্যয় কত? আরিফা লাকি বলছে আপনার বাচ্চা আছে না? বাচ্চা নাই, হবে আর কি ফিউচারে। হায়দারি বলছে আপনার ক্লাস করতে আসেন, আপনার ক্লাস করছেন তেমন ভয় করেছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমাকে বলো আনসার করো। এই যে আনসার তোমরা পারছো, যে ধানের উৎপাদন 0 থেকে 7 হয়, তাহলে এটা কত হ্রাস পাইছে দেখো। অপরটা কি এখান থেকে এখানে গেলে, এখান থেকে নিচ থেকে উপর দিকে আবার, তাহলে 11 থেকে 5 হয়ে গেছে, তাহলে কমে গিয়েছে কত? 6 কমছে, 6। তাহলে আনসার হচ্ছে 6 হবে।
আবার আমি যদি বলি ধানের উৎপাদন 7 থেকে 10 হলে তাহলে সুযোগ ব্যয় কত? এবার আনসার করো তো। ধানের উৎপাদন 7 থেকে 10 হলে তাহলে সুযোগ ব্যয় কত? ধানের উৎপাদন 7 থেকে 10 হলে তাহলে সুযোগ ব্যয় কত? আনসার করো দেখি। আর বেশিক্ষণ না, আর 5 মিনিট লাগবে না, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ ক্লাস। হ্যাঁ, তাহলে ধানের উৎপাদন 7 থেকে 10 হলে তাহলে সুযোগ ব্যয় কত? ধানের উৎপাদন 7 থেকে 10 হলে তাহলে সুযোগ ব্যয় কত? আনসার করো সবাই। ধানের উৎপাদন 7 থেকে 10 হলে এটা বৃদ্ধির কারণে অপরটা কত হ্রাস পাচ্ছে সেটা খেয়াল করবা। 100 বার বলার পরও ভুল করতেছে অনেকগুলা। একজন বলতেছে 5, একজন বলতেছে 1, আরেকজন বলতেছে 3, 5 অনেকজন বলছে, তাদেরকে থ্যাংক ইউ, তারা বুঝতে পারছো। এটার অতিরিক্ত উৎপাদনের জন্য 7 থেকে 10 হলে এই যে বেশি উৎপাদনের জন্য অপরটা কত হ্রাস পাচ্ছে বলো না? 5 থেকে 0 হয়ে যাচ্ছে, তাহলে হ্রাস পাচ্ছে কত? 5 কমে যাচ্ছে না, 5 থেকে 0 হয়ে গেছে। অপরটা দেখবা, এটার অতিরিক্ত উৎপাদনের জন্য অপরটা কত হ্রাস পাচ্ছে সেটা খেয়াল করবা। বুঝা গেছে? বুঝছি আমরা? ওকে ফাইন, তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে। এটা আমরা জাস্ট মানে প্রাথমিকটা পড়ছি, প্রাথমিক সুযোগ ব্যয়ের মানে তোমাদেরকে ধারণা দিলাম। আর একটু কঠিনের দিকে যাই, চলো আর একটু তোমাদেরকে একটু মানে কথার মার প্যাসের দিকে একটু যাই। হ্যাঁ, তো এখানে একটা বিষয় খেয়াল করবা, ভালো করে শোনো। আমি যদি বলি যে গমের উৎপাদন, হ্যাঁ গমের উৎপাদন 0 থেকে 5 হলে, গমের উৎপাদন 0 থেকে 5 হলে তাহলে সুযোগ ব্যয় কত? তোমরা একটু আগে বলছো গমের উৎপাদন 0 থেকে 5 হলে তাহলে সুযোগ ব্যয় হচ্ছে এই ধানের উৎপাদন যত হ্রাস পাচ্ছে সেটা। কত হ্রাস পাচ্ছে? 10 থেকে 7 হয়ে গেছে, তার মানে 3 সুযোগ ব্যয়, তাই তো? এটা বলছো। বাট আমি যদি এভাবে লিখি লেখাটা, এখন আসছে কি হবে একটু বলবা। গমের উৎপাদন শুধু যদি লিখি গমের উৎপাদন 5 হলে তাহলে সুযোগ ব্যয় কত? যদি এটা বলি যে গমের উৎপাদন শুধু 5 হলে লিখছি, 0 থেকে 5 লিখি নাই। মনে রাখবা যখন এরকম একটা সংখ্যা বলবে, যখন এরকম মানে 0 থেকে 5 এরকম না বলে একটা সংখ্যা বলবে, মনে করো গমের উৎপাদন 5 হলে বলছে, এই কথাটার মানে হচ্ছে 0 থেকে মানে গমের উৎপাদন যখনই বলবে যে 5 হলে, এই কথাটার মানে হচ্ছে 0 থেকে 5 হলে। মনে থাকবে আমার কথা? মানে 0 থেকে সেটা যে সংখ্যাটা বলবে সেটা। কথাটা বুঝছো? যদি কোনো একটা সংখ্যা জাস্ট একটা সংখ্যা থাকে, গমের উৎপাদন 5 হলে এরকম থাকে, তাহলে মনে করবা 0 থেকে 5 হলে বলতেছে, 0 থেকে 5 হলে। তাহলে তোমরা আমাকে বলো আজকে কি হবে? গমের উৎপাদন 5 হলে তাহলে সুযোগ ব্যয় কত? আজকে কি হবে? গমের উৎপাদন 5 হলে সুযোগ ব্যয় কত? গমের উৎপাদন 5 হলে সুযোগ ব্যয় কত? গমের উৎপাদন 5 হলে সুযোগ ব্যয় কত? আবার অনেকে 7 বলতেছে, না না না, গমের উৎপাদন 5 হলে 0 থেকে 5 চিন্তা করবা, তখন এটা 10 থেকে 7 হয়ে যায়, তাহলে হ্রাস পায় কত? 3, সেটাই সুযোগ ব্যয়। 3 কোনো চেঞ্জ নাই। গমের উৎপাদন 0 থেকে 5 যে কথা, 5 সেম কথা, 5 মানে 0 থেকে 5 বোঝাচ্ছে। আবার আমি যদি বলি গমের উৎপাদন, হ্যাঁ আবার যদি এখানে লিখে এরকম, আবার যদি আমি লিখি গমের উৎপাদন, হ্যাঁ গমের উৎপাদন 11 হলে তাহলে সুযোগ ব্যয় কত? মানে গমের উৎপাদন 5 থেকে 11 বলি নাই, জাস্ট বলতেছি গমের উৎপাদন 11 হলে সুযোগ ব্যয় কত? গমের উৎপাদন 11 হলে সুযোগ ব্যয় কত? এখন তাহলে বলো তো 11 হলে সুযোগ ব্যয় কত? গমের উৎপাদন 11 হলে সুযোগ ব্যয় কত? মনে রাখবা গমের উৎপাদন 11 মানে হচ্ছে ওই যে এই সূত্র মনে রাখবা, 0 থেকে 11 বোঝাচ্ছি। তো গমের উৎপাদন যদি, এই গমের উৎপাদন যদি, হ্যাঁ এই গমের উৎপাদন যদি 0 থেকে 11 হয়, এই যে 0 থেকে 11 হয়, তাহলে এই ধানের উৎপাদন 10 থেকে 0-তে চলে আসে, তাই না? তার মানে ধানের উৎপাদন কমে গেছে কত?
10। দ্যাট মিনস তার আনসার হচ্ছে 10। কিন্তু আগেটা যেটা ছিল গমের উৎপাদন 5 থেকে 11 হলে, এই যে 5 থেকে 11 হলে গমের উৎপাদন 5 থেকে 11 হলে তাহলে সুযোগ ব্যয় হয়, এই যে 5 থেকে 11 হলে তাহলে সুযোগ ব্যয় হয় 7 থেকে 0, তার মানে 7। আগেটা তো কি ছিল, গমের উৎপাদন 5 থেকে 11 হলে হবে 7, গমের উৎপাদন শুধু 11 বললে তখন 0 থেকে 11 বোঝাবে, তখন আমাদের সুযোগ ব্যয় হবে এই 10 থেকে 7 হয়ে যায় বিদায়, সরি 10 থেকে 0 হয়ে যায় বিদায় 10 হবে তখন উত্তর। আমার কথা কি বুঝছো? তাহলে এই কথাটা আবার একটু মনে রাখো। গমের উৎপাদন 0 থেকে 5 হলে সুযোগ ব্যয় 3, গমের উৎপাদন 0 থেকে 5 মানে 5 হলে সেক্ষেত্রে 3 হবে, কারণ 0 থেকে 5 যে কথা 5ও সেম কথা, 0 থেকে 5 বোঝাচ্ছে। তবে গমের উৎপাদন 5 থেকে 11 হলে, 5 থেকে 11 হলে এটা কত হ্রাস পাচ্ছে, 5 থেকে 11 হলে 7 হবে, 7 থেকে 0 হয়ে যায় তাই। আর গমের উৎপাদন যদি শুধু 11 বলে তার মানে 0 থেকে 11 বোঝাচ্ছে, 0 থেকে 11। আর 0 থেকে 11 হলে, হ্যাঁ ধান উৎপাদন 0 থেকে 11 যদি হয় গমের উৎপাদন, তাহলে ধান উৎপাদন 10 থেকে 0 হয়ে যাচ্ছে। দেখো এটা থেকে এখানে আসলে এখান থেকে কোথায় চলে আসতেছে, এখানে, মানে এখান থেকে এখানে চলে আসতেছে, তাহলে কমে গেছে কত, 10। অথবা এভাবে মনে রাখতে পারবা, যদি একটা সংখ্যা দেয়, একটা সংখ্যা এরকম একটা সংখ্যা বলে যে গমের উৎপাদন 11 হলে এরকম একটা সংখ্যা বলে, হ্যাঁ একটা সংখ্যা যদি বলে এবং একটা যদি সর্বোচ্চটা বলে, অপরটা সর্বোচ্চটা তার সুযোগ ব্যয় হবে। এটা যদি সর্বোচ্চ বলে এক গমের উৎপাদন 11 হলে তার সুযোগ ব্যয় কত, তার আনসার হবে ধান উৎপাদন 10, অথবা ধান উৎপাদন 10 হলে তার সুযোগ ব্যয় কত, তার আনসার হবে গমের উৎপাদন 11 তার সুযোগ ব্যয়। আমরা কি বুঝছি কথাগুলো? ঠিক আছে, চলো এখন আটটা জিনিস দেখাই, তাহলে আর একটা জিনিস দেখাই, শুনো ভালো করে শুনবা আমার কথা। এদিকে তাকাও, এই সূচিতে একটু তাকাও। এই সূচিতে আমি বলতেছি যে এখানে কয়েকটা বিন্দু দিলাম, এটার নাম দিলাম মিশ্র, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। আমি বলছি যে বি বিন্দুতে বেশিক্ষণ লাগবে না, আমি বলতেছি বি বিন্দুতে সুযোগ ব্যয় কত, সুযোগ ব্যয় কত, বি বিন্দুতে সুযোগ ব্যয় কত বলো, বি বিন্দুতে সুযোগ ব্যয় কত। এখন তোমাকে দুটো জিনিস চিন্তা করতে হবে, এক বি বিন্দুতে কোনটা বাড়তেছে কোনটা কমতেছে, বাড়লে সেটার কারণে অপরটা কত হ্রাস পাচ্ছে সেটা হচ্ছে সুযোগ ব্যয়, বুঝছো কিনা? যেটা বৃদ্ধি পাচ্ছে সেটা না, যেটা হ্রাস পাচ্ছে, কত হ্রাস পাচ্ছে সেটাই হবে তার সুযোগ ব্যয় আর কি। তা আমাকে বলো বি বিন্দুতে সুযোগ ব্যয় কত, বি বিন্দুতে সুযোগ ব্যয় কত? যদি একই সংখ্যা দেওয়া থাকে তাহলে কি 0 হবে, তাহলেও কি 0 থেকে, হ্যাঁ হ্যাঁ যে কোনো সংখ্যা দেওয়া থাকবে, একটা সংখ্যা থাকলে ওই 0 থেকে ওটা চিন্তা করবো, ওই সংখ্যাটা চিন্তা করবো। বি বিন্দুতে সুযোগ ব্যয় কত? ভেরি গুড, সবাই বাড়তেছে মাশাআল্লাহ। দেখো বি বিন্দুতে সুযোগ ব্যয় হচ্ছে, তুমি দেখবা কোনটা বাড়তেছে কোনটা কমতেছে। বি বিন্দুতে এটা দেখো, বি বিন্দুতে এখানে 7 হইছে, হ্যাঁ এটা ছিল 5, তো তুমি দেখবা বি বিন্দুতে বলতে অবশ্যই কি যে এটা 0 থেকে 7 বোঝাচ্ছে, এটা 11 থেকে 5 বোঝাচ্ছে, কেমন? তাহলে দেখো এটা যদি 0 থেকে 7 হয়, এই যে এটা বৃদ্ধির কারণে, এটা বৃদ্ধির কারণে অপরটা যতটুকু হ্রাস হচ্ছে, কত হ্রাস হচ্ছে, 11 থেকে 5 হয়ে গেছে, হ্রাস পাইছে কত, 6, সেটাই সুযোগ ব্যয়। অথবা এও বলতে পারি এখানে যে এ থেকে বি বিন্দুতে সুযোগ ব্যয় কত, তাও সেম কথা, এ থেকে বি বিন্দুতে সুযোগ ব্যয় কত, তার মানে এ থেকে বিতে আসলে এটা 0 থেকে 7 হয়ে যায়, এটা 11 থেকে 5 হয়ে যায়, তার মানে এটা বৃদ্ধির কারণে এটা যত হ্রাস পাচ্ছে সেটা, তাহলে 11 হ্রাস পাচ্ছে, তাহলে আনসার হচ্ছে, সরি 6 হ্রাস পাচ্ছে, তাহলে আনসার হচ্ছে সেক্ষেত্রে 6 হবে। আবার যদি আমি এটা বলি যে সি থেকে বিতে গেলে, সি থেকে বি বিন্দুতে সুযোগ ব্যয় কত, সি থেকে বিতে বলছে, সি থেকে বিতে গেলে তাহলে সুযোগ ব্যয় কত, একটু আনসার করো তো। সি থেকে বিতে গেলে তাহলে সুযোগ ব্যয় কত বলো, সি থেকে বিতে গেলে সুযোগ ব্যয় কত, বা সি থেকে বি বিন্দুতে গেলে সুযোগ ব্যয় কত?
সি থেকে বিতে মানে হচ্ছে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তাই তো? তো এটা থেকে এটা গেলে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে না? হ্যাঁ, এই যে বৃদ্ধি পাওয়ার ফলে অপরটা যত হ্রাস পাচ্ছে, সেটাই তো, যেটা হ্রাস পাবে সেটাই সুযোগ পায়, বুঝছো? যে যতটুকু হ্রাস পাচ্ছে সেটা 10 থেকে 7 হয়ে যায়, তারা হ্রাস পাচ্ছে কত? 3। সেই 3 হচ্ছে সুযোগ ব্যয় হবে। 3 যারা 3 বছর আনসার ঠিক আছে। 5 কেন হবে? 5 হবে না। সি থেকে বি বলছে, এই যে নিচ থেকে উপরের দিকে যাওয়া যায়, নিচ থেকে উপরের দিকে। সি থেকে বিতে গেলে 0 থেকে 5 হয়ে যায়, এটা 10 থেকে 7 হয়ে যায়, তাহলে এটা হ্রাস পাচ্ছে, এটা বৃদ্ধির ফলে। এই যে এটা বৃদ্ধির ফলে এটা যতটুকু হ্রাস পায়, কত হ্রাস পায়? 3 হ্রাস পায়, সেটাই সুযোগ পায়। আমরা কি পারবো পরীক্ষা আসলে? পারবে? ওকে ফাইন। তাহলে আমরা চলো একটা চিত্র আমরা এঁকে ফেলি। সুযোগ ব্যয় এটা মূলত আমরা বুঝে ফেলছি মূল বিষয়গুলো। তো ধরো এখন আমরা একটা চিত্র আঁকবো। এই যে সুযোগ ব্যয় একটা সূচি আছে, এই সূচকে আমরা একটা চিত্র আঁকবো, সুযোগ ব্যয় রেখা আঁকবো আর কি। ঠিক আছে, রেখাটা কেমন হবে আমরা একটু দেখি। চলো আমরা একটা সুযোগ ব্যয় রেখা আঁকবো। তো সুযোগ ব্যয় রেখাটা হচ্ছে এরকম, এখানে কোনো কাজ নাই, জাস্ট 2 অক্ষর নেই বা এরকম পাবে। ভূমি অক্ষে হচ্ছে তুমি ধরো ধান ধরলা, তুমি যদি চাও যে না স্যার আমি ধানটা লম্বকে ধরবো, তা ধরতে পারবা, কোনো সমস্যা নেই। এই চ্যাপ্টারে লম্বকে কি হবে, ভূমি অক্ষে কি হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, তুমি যা ইচ্ছে তা ধরতে পারবা। তুমি একটা ভূমি অক্ষে একটা লম্ব অক্ষে ধরলেই হইলো। লম্ব কি ধরছো, ভূমি অক্ষে কি ধরছো, এটা তোমাকে মানে বাধ্যতামূলক না কি ধরবা সেটা। আচ্ছা, তাহলে ধান ধরলাম ভূমি অক্ষে, লম্বকে আমরা গম ধরলাম। তো ধানের ক্ষেত্রে এখানে আসছে 11, 5, 0, তাহলে এখানে আমি নিজস্ব অনুপাত আঁকাবো। মনে করি আমি 5 করে ধরলাম, 5, 10, 15 ধরলাম। হ্যাঁ, মনে রাখবা প্রত্যেকটা দূরত্ব সমান হইতে হবে। 5, 10, 15 আমি ধরলাম। প্রত্যেকটা দূরত্ব মানে হচ্ছে এই যে এখান থেকে 0 থেকে এখানে দূরত্ব একটুক, এখান থেকে একটা দূরত্ব, এই দূরত্ব সমান হইতে হবে এবং পার্থক্য সেম। 5 থেকে 0 বাদ দিলে হয় 5, 10 থেকে 5 দিলে হয় 5, বাদ দিলে হয় 5। কেমন? এখানে যে সংখ্যা আছে সেই সংখ্যা হুবহু নাও বুঝতে পারে, নাও বুঝতে পারে। তাহলে আমরা দূরত্ব এবং পার্থক্য রাখবো, সমান রাখবো। আর লম্বকে যদি আমরা গম ধরছি, গম আছে 0, 7, 10, তাহলে এখানে আমরা 5 করে ধরি। সো 5, 10 দুটো ধরলে হবে, এখানে 10-এর বাইরে নাই সেজন্য। এখানে ধরলাম 5, এখানে ধরলাম 10। মনে রাখবা লম্বকের সাথে লম্বকের প্রত্যেকটা দূরত্ব সমান এবং পার্থক্য সমান। ভূমি অক্ষের সাথে ভূমি অক্ষের প্রত্যেকটা দূরত্ব সমান, পার্থক্য সমান। এগুলো তোমরা এখনো ভুল করো, এখনো তোমরা এগুলো ভুল করতে থাকো। তাহলে লম্বকের সাথে লম্বকের সবগুলো সমান হবে, ভূমি অক্ষের সাথে ভূমি অক্ষের সবগুলো সমান হবে, পার্থক্য হবে সমান হবে। এখানে যে পার্থক্য নিচ্ছে এখানে সেম নিতে হবে এমন কোনো কথা নাই। এখানে তুমি চাইলে 3 করে নিতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, চলো আমরা বিন্দুগুলো বের করি। ধানের উৎপাদন, এই বিন্দুটা অনেকেই পারে না। ধানের উৎপাদন 11 হলে গমের উৎপাদন হবে 0। এই ধানের উৎপাদন 11 হলে, ধানের উৎপাদন কত হলে বলো? 11 হলে। ধানের উৎপাদন যদি 11 হয়, গমের উৎপাদন বলছে 0, তাহলে এই গমের উৎপাদন 0 বলছে। ধানের উৎপাদন যদি 11 হয়, এদিকে 11 হয়, তাহলে গমের উৎপাদন হবে 0। তাহলে গম 0 কোথায়? এই বরাবর, এই যে মূল বিন্দু 0। তাহলে গম 0 অবস্থায় ধান 11, তার মানে বিন্দুটা মনে করো এই জায়গায়, এখানে কোনো একটা জায়গায়। এটা যদি 10 হয়, 11 মনে করো এইখানে, এইখানে। অনেকে এই বিন্দুটা বের করতে জানে না। হ্যাঁ, তাহলে ধান উৎপাদন 11 হলে গমের উৎপাদন 0। ধান উৎপাদন 11 হলে এই ধান যদি 11 হয়, তখন গম 0, এই যে গম 0 অবস্থায় 11, এটা। 2 নাম্বার, ধান যদি 5 হয়, গম 7। ধান 5 হলে, এই ধান যদি 5 হয়, 5, এই যে 5, ধান যদি 5 হয়, ধান যদি 5 হয়, গম হবে 7। ধান যদি 5 হয়, গম হবে কত? গম হবে 7। 7 কোথায়? 7 হচ্ছে এই যে 5, 10 এটা, তার মানে 7 মনে করো এই জায়গায়, এই জায়গায় চিন্তা করো, তাহলে হবে। তাহলে কি বলছে যে ধানের উৎপাদন 5 হলে গমের উৎপাদন 7। এই ধানের উৎপাদন 5 হলে এই ধানের উৎপাদন 5 হলে গমের উৎপাদন হবে 7, আইডিয়া করে নিবা আর কি। তারপরে ধানের উৎপাদন 0 হলে গমের উৎপাদন 10। ধান উৎপাদন 0 হলে গমের উৎপাদন হবে 10, তার মানে বিন্দুটা হচ্ছে এখানে। এখন আমরা এই 3টা বিন্দু ফ্রি হ্যান্ডে মানে হাত দিয়ে যোগ করে দিই এভাবে করে। এটা হচ্ছে সুযোগ ব্যয় রেখা। কি রেখা বলো? সুযোগ ব্যয় রেখা। মনে থাকবে? পারবো? নেটওয়ার্ক প্রবলেম করতেছে? আচ্ছা ঠিক আছে, আমাদের ক্লাসও শেষের দিকে, আমরা ক্লাস শেষ করে দিচ্ছি। কেমন? আমরা বাকি অংশটুকু নেক্সট ক্লাসে আমরা পড়বো। আজকে আমরা সুযোগ ব্যয় পর্যন্ত দেখেছি, সুযোগ ব্যয় পর্যন্ত পড়েছি, এটা নিয়ে আরেকটু কথা বলবো নেক্সট ক্লাসে। তারপর আমরা উৎপাদন সীমার রেখাটা পড়বো। ঠিক আছে, সো আমরাও ক্লাস শেষ করে দিচ্ছি। তোমরা যারা এই ব্যাচে এখনো ভর্তি হও নাই, টার্গেট প্লাস ব্যাচে, তোমরা আমাদের পড়ালেখা পেজে মেসেজ দিয়ে ভর্তি হতে পারো, অথবা নাম্বারে কল দিবা 01746561163, এই নাম্বারে তোমরা কল দিবা, অথবা আমার পার্সোনাল নাম্বার কল দিতে পারো 01828053148, এটা আমার হচ্ছে পার্সোনাল নাম্বার। সো এটাতে না পাইলে তখন এটাতে কল দিবা, নিচেরটাতে।
আগে এটাতে কল দিয়ে ভর্তি হতে পারবা। হ্যাঁ, এটাতে কল দেবো উপরটা, এটা হচ্ছে আমাদের অফিসের নাম্বার, ঠিক আছে? 01746561163। সো এই নাম্বারে কল দিবা অথবা পড়ালেখা পেজে মেসেজ দিলে হবে, তোমরা ভর্তি হতে পারবা। খাজনা লাস্ট ক্লাস নিব, খাজনা লাস্ট ক্লাস কালকে পরশু নিয়ে নেবো ইনশাল্লাহ, ঠিক আছে? খাজনা লাস্ট ক্লাস কালকে পরশু থেকে নিয়ে নিব। ওকে, তাহলে আমরা ক্লাস শেষ করি। তোমাদের সবার জন্য শুভকামনা, এবং তোমরা ভালো করে ক্লাসগুলো করবা এবং লাইভে ক্লাস করবা, ঠিক আছে? যেমন এই দেখো, এই ব্যাচে ভর্তি আছে আমাদের প্রায় 80+ অলরেডি ভর্তি আছে, কিন্তু ক্লাস করতেছে কয়জন? 50-60 জন ক্লাস করতেছে। তার মানে টাকা দিয়েও কি করতে চায় না, পোলাপান পড়াশোনা করতে চায় না। কই যাইতাম বলো আমারে? অলরেডি আজকে থেকে শুরু হচ্ছে ক্লাস। সো সবাই যারা ভর্তি হনে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? কালকের মধ্যে ভর্তি হয়ে যাও। কালকে তোমাদের ডিসকাউন্ট থাকবে কালকে পর্যন্ত। যারা আজকে ক্লাসটা করছো তাদের জন্য আজকে ক্লাসে একটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে পেজে দাও। এবং তোমাদের জন্য যারা আজকে ক্লাসটা করছো তোমাদের জন্য শুধু কালকে পর্যন্ত, কালকে এরপর আর পাবা না ডিসকাউন্ট, শুধু কালকে পর্যন্ত তোমাদের ডিসকাউন্টটা থাকবে, ঠিক আছে? মানে তোমরা আমাদের 999 টাকার এই কোর্সটা তোমরা পেয়ে যাবা, সেটা হচ্ছে 799 টাকা দিয়ে, শুধু আগামীকাল পর্যন্ত যারা এই ক্লাসটা করছো তারা। অন্য কেউ পাবা না, আবার অন্য কেউ পাবা না, শুধু আজকে ক্লাসটা যারা করছো লাইভে তারাই পাবা, ঠিক আছে? কালকের মধ্যে ভর্তি হলে পাবা, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।